ক্লিয়ার? এবার দেখো, আমি কিছু কিছু স্টুডেন্টসদেরকে কোশ্চেন জিজ্ঞেস করব, কিছু কিছু স্টুডেন্টসদেরকে এখানের ভিতরে কোশ্চেন্স র্যান্ডামলিভাবে হচ্ছে জিজ্ঞেস করব, তোমাদেরকে হচ্ছে আনসার দিতে হবে ওই কোশ্চেন্সগুলোর। ফার্দার ওই কোশ্চেন্সের উপরে আমি হচ্ছে অ্যানালিসিস করাবো কি কেন হলো এই জিনিসটা, কিসের জন্য হলো এই জিনিসটা, অ্যান্ড এগুলো হচ্ছে ট্রিকি টাইপের কোশ্চেন হবে, ইন্টারভিউর কোশ্চেন। যেহেতু তোমরা জানো কি টেকনিক্যাল, আচ্ছা শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে কি একবার জাস্ট কমেন্ট বক্সে, কমেন্ট সরি, এখানে হচ্ছে বলে দাও একবার। সবার ক্লিয়ার আছে একদম? সাউন্ড সবার পারফেক্টলি ভাবে শুনতে পাচ্ছ সবাই? সাউন্ড ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার। ওকে, দ্যাটস গুড। সবাই শুধুমাত্র মাইক অফ রাখবে তাহলে সাউন্ড ক্লিয়ার। ওকে, দ্যাটস গুড। দেখো, এবার আমি র্যান্ডামলি ভাবে তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করব, যার ভিতরে আমাদের ফিজিক্সের কোশ্চেন্সকে আগের দিকে নিয়ে চলছি, অ্যান্ড চ্যাপ্টার যেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। এই কারেন্ট ইলেকট্রিসিটির ভিতরে যেই ট্রিকি কোশ্চেন্সগুলো আসে আমাদের সামনে, সেই কোশ্চেন্সগুলোকে ফেস করার জন্য একটা জিনিস হচ্ছে মনে রাখবে সব সময়, ইন্টারভিউ সেকশনে বা ইন্টারভিউ প্যানেলে যে আয়ো হবে, যা ইন্টারভিউ অফিসার হবে, ও প্রত্যেকটা সময় তোমার খামিগুলো মানে তোমার যে পয়েন্টগুলো আছে তুমি যেখানে মিস করে গেছো ওই পয়েন্টটাকে তোমাকে বারবার হিট করার চেষ্টা করবে। একটা কথায় বলা হয় না কি, যেখানে হচ্ছে ব্যথা পেয়েছো সেখানেই হচ্ছে বারবার হচ্ছে ব্যথা দেওয়ার চেষ্টা হবে, আর এটা হচ্ছে বাস্তবে ইন্টারভিউ সেকশনে ইন্টারভিউ প্যানেলের ভিতরে হবে, এটা তোমরাও জানো ভালো হবে। আর টেকনিক্যাল কোশ্চেন এমন একটা কোশ্চেন ভাইবস ক্রিয়েট করে দেয় যেখান থেকে আমাদেরকে যে কোনো মুহূর্তে হচ্ছে ফাঁসি দিতে পারে। ক্লিয়ার? তো তোমাদের প্রত্যেকটা আনসার যেন একদম লিজিট হয়, যেই আনসারটা তোমরা দেবে সেই আনসারটা যেন তোমাদের ওয়েল নোন হয়, অন্যথা আনসার দেওয়ার চেষ্টা করবে না, কেন কিনা ফেসে যাবে। ক্লিয়ার? আই হোপ কি এই জিনিসটা একদম পারফেক্টলিভাবে ক্লিয়ার আছে। তো যেটা জানো সেটার আনসার দাও, যেটা জানো না বেকার বেকার ফেসে যাবে অ্যান্ড প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। আই হোপ কি এই জিনিসটা একদম পারফেক্টলিভাবে ক্লিয়ার আছে। ওকে, তো চলো আজকের টপিক আমরা ডিসকাস করব। আজকের টপিকে আমরা আলোচনা করব কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি থেকে যদি কোশ্চেন জিজ্ঞেস করে ইন্টারভিউয়ার বা আইও যদি কোশ্চেন জিজ্ঞেস করে, আমরা ইন্টারভিউয়ারকে আমরা আইও বলি, ইন্টারভিউইং অফিসার, ঠিক? তো আইও যদি কোশ্চেন জিজ্ঞেস করে তো কারেন্ট ইলেকট্রিসিটি থেকে প্রথম কোশ্চেন আমাদের অর্ণব চার বলবে। অর্ণব চার এটিসি ব্যাচেও আছে, ঠিক? অর্ণব চার সামনের দিকে এসো, আমি তোমার থেকে হচ্ছে প্রথম কোশ্চেনের আনসার শুনতে চাই। জাস্ট নিজের ক্যামেরাকে অন করো। সাপোজ ধরে নাও, সাপোজ আমি তোমাকে সিচুয়েশন একটা দিচ্ছি, তোমার কাছে একটা ব্যাটারি আছে, তোমার কাছে একটা ব্যাটারি আছে, আর তুমি ওই ব্যাটারিটাকে কানেক্ট করে এটা জানতে চাও কি কোন দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, কোন দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে তুমি কি করে জানতে পারবে কি কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে? ফার্স্ট কোশ্চেন এটা। তো কোন দিকে আমরা হচ্ছে হাই পোটেনশিয়াল নেব, কোন দিকে লো পোটেনশিয়াল নেব, এটা কি করে বুঝবো? আমি কোশ্চেনটা আবার রিপিট করছি, তোমাকে একটা ব্যাটারি দিয়ে দেওয়া হয়েছে আর কন্ডাক্টর একটা দিয়ে দেওয়া হয়েছে, এবার তোমাকে জাস্টিফাই করতে দেওয়া হয়েছে কি দুটো তার কানেক্ট করো কন্ডাক্টরের ভিতরে, আর কন্ডাক্টরের ভিতরে দুটো তারকে কানেক্ট করার পর আমাকে জাস্টিফাই করে দাও কি কারেন্ট এদিক থেকে এদিকে ফ্লো হচ্ছে। এনি আইডিয়া? আর বাকিদের? কোনো কিছু নেই তোমার কাছে, সিচুয়েশন এটাই বলেছি আমি, তোমাকে একটা ব্যাটারি দিয়ে দেওয়া হয়েছে আর একটা কন্ডাক্টর দেওয়া হয়েছে, এবার বলো আমাকে কি কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে? ওকে, আরেকটা ব্যাটারি নেই তোমার কাছে, একটাই ব্যাটারি আছে, একটা ব্যাটারিকে কানেক্ট করে আমরা কারেন্টকে ভেরিফাই করতে পারি, কেন কি না আমরা জানি ভালোভাবে কি পজিটিভ টার্মিনালে যদি আমি জুড়ি, সাপোজ ধরো পজিটিভ টার্মিনাল যেদিকে জুড়ছি সেদিকে ইলেকট্রিক ফিল্ড ফ্লো করছে,
ইলেকট্রিক ফিল্ড যেদিকে ফ্লো করে তার অপোজিট দিকেই হচ্ছে কারেন্ট ফ্লো করবে, ইজন্ট ইট? এটাই তো, যেদিকে পজিটিভ নটটা কানেক্টেড আছে সেই পজিটিভ সাইডটা ইলেকট্রিক ফিল্ডকে পাস করাবে, আর ইলেকট্রিক ফিল্ড যেদিকে পাস হবে সে তার অপোজিট দিকে হচ্ছে কারেন্ট ফ্লো হবে, ইজন্ট ইট? তো আমরা একটা কন্ডাক্টরের ভিতরে এটা জাস্টিফাই করতে পারি কি যদি আমি পজিটিভ নোটটাকে একটা সাইডে কন্ডাক্টরে লাগিয়ে দিই তাহলে ওই সাইড থেকেই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ফ্লো হবে, প্রবাহিত হবে ইলেকট্রিক ফিল্ড, আর ওই ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকেই হচ্ছে কারেন্ট ফ্লো হবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে ছিল ফার্স্ট কোশ্চেন। এবার এখান থেকে যদি জাস্টিফাই করতে বলে কি হাতে দেখার দরকার নেই, আমরা যদি আমি ব্যাটারিকে পজিটিভ দিকটা কানেক্ট করি তাহলে ওই দিকে ইলেকট্রিক ফিল্ড ফ্লো হবে, আর ওইদিকে যদি ইলেকট্রিক ফিল্ড ফ্লো, একজন বলো। হ্যাঁ অর্ণব বলো। এক মিনিট জাস্ট আ মিনিট, একটুখানি হচ্ছে দাঁড়িয়ে যাও, একজন একজন করে বলো। অর্ণব স্যার তুমি আমাকে আনসার দাও আগে। হ্যাঁ হ্যাঁ বলো, আই হোপ কি এবার ক্লিয়ার আছে সাউন্ড। বলো। হ্যাঁ স্যার, তো কারেন্টটা সবসময় আমি ওটাই বললাম যে আমরা যখন ব্যাটারির সাথে কানেক্ট করছি তখনই এটা হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে যাচ্ছে। একদম আপনিও সেই জিনিসটাই বললেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যে ইলেকট্রিক আমরা ব্যাটারির সাথে কানেক্ট করছি, ইলেকট্রিক ফিল্ড ওয়াইজ যেটা আমরা পজিটিভ টু নেগেটিভ টার্মিনালে যাচ্ছি, এটা আমরা হাই পোটেনশিয়াল যাচ্ছে, তার অপোজিটে আমাদের ইলেকট্রিক ফিল্ডে একদম তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারবো যে এইটা মানে ব্যাটারির সাথে কানেক্ট করে যে এটা মানে কিভাবে এটা করতে হচ্ছে। একদম আমি এখান থেকে এই যে আপনি বলছেন আমরা প্র্যাকটিক্যালি তো করতে পারবো, মানে কিছু বলিনি বলে ওই জায়গাটাতে আমার প্রবলেম না, আমার কোশ্চেনের অ্যানসারে কোথায় দেখো, একটা কোশ্চেন হয় কি, সাপোজ ধরে নাও কি প্রত্যেকটা ক্ষেত্রে ইন্টারভিউ জিজ্ঞেস করে, তুমি যদি হচ্ছে পোটেনশিয়াল যদি কোশ্চেন জিজ্ঞেস করতে, মানে পোটেনশিয়াল যদি তোমার মাঝখানে চলে আসছে তাহলে তোমাকে হচ্ছে ডাইরেক্টলি ভাবে পোটেনশিয়াল ডিফারেন্স, এই পোটেনশিয়াল ডিফারেন্স থেকে হচ্ছে অনেক কোশ্চেন্স ক্রিয়েট হয়ে যেতে পারে। হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়াল তুমি বলে দিয়েছো ডাইরেক্টলি ভাবে, ওয়েল এনাফ, বাট তোমার এই আনসারটা অনেক পিছনের দিকে যতগুলো কোশ্চেন্স আছে এই প্রত্যেকটা কোশ্চেনকে জাস্টিফাই করে দেবে। এর মানে তুমি পোটেনশিয়াল ডিফারেন্স বলেছো, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সের উপরে যত কোশ্চেন হতে পারে এই কোশ্চেনটা যেন ওয়েল নোন থাকে, অবভিয়াসলি ভাবে তুমি বলতে পারো, কোনো প্রবলেম নেই। বাট আমি নর্মালি ভাবে সিম্পল একটা আনসার দেবো কি পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল যখন জুড়ছি ইলেকট্রিক ফিল্ড প্রবাহিত হচ্ছে, ওর জাস্ট অপোজিট দিকে কারেন্ট ফ্লো হবে, এইটুখানি। যদি আমি পোটেনশিয়াল ডিফারেন্সের ব্যাপারে পুরোটা জানি তাহলে নিশ্চিতভাবে তুমি 110% পোটেনশিয়াল ডিফারেন্সকে হচ্ছে আগের দিকে নিয়ে চলতে পারো। ক্লিয়ার? স্যার একটা কোশ্চেন ছিল আমার। বলো। বলছি যে এটা তো হ্যাঁ আরেকবার বলো। হয়ে গেল না, প্র্যাকটিক্যালি আমি জানতে পারবো না কোন দিকে ইলেকট্রিক ফিল্ড প্রবাহিত হচ্ছে। দেখো প্র্যাকটিক্যালি দেখার দরকার নেই না, জাস্ট ব্যাটারি একটা কন্ডাক্টর দিয়ে দেয়, আমরা কি করে জানবো? দেখো সোজা কথা আমি একটাই কথা বলি কি আমরা জানতে পারবো না, বাট আমরা বলতে পারবো এটাকে ফিজিক্সের টার্মে। ক্লিয়ার? আচ্ছা ওটাই বলছি, আমি ভাবলাম সিস্টেমটা আমাদের ওটা বলতে হবে যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, আমি সেটাই ভাবছি। ওকে, আমরা টার্মিনালটা দেখতে পারবো তো, মানে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেটা আমরা দেখতে পারবো তো। একদম ওটাই। কুণাল ঘোষ, ওকে। নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। একটা কোশ্চেন তো আমাদের কমপ্লিট হয়েছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা এর ভিতরে কে আছে আমি সবাইকে দেখতে পাচ্ছি না, তাও জাস্ট এ মিনিট আমি এটাকে ক্লিয়ার করি, অনেকজন জুড়েছে। এক মিনিট জাস্ট দাঁড়িয়ে যাও। ওকে চলো, এবার হচ্ছে আমার কোশ্চেন র্যান্ডমলি ভাবে আমি তুলছি কোশ্চেনকে। কৃষ্ণ লাহোর শুনতে পাচ্ছ?
আচ্ছা চলো, কৃষ্ণা রাহুল হচ্ছে আনসার দিচ্ছে না। তো অনুপম মণ্ডল শুনতে পাচ্ছ? ওকে, কোশ্চেন তোমার জন্যে অ্যাম্পিয়ার মানে কি বোঝো? কারেন্ট যখন আমরা ইউজ করছি তো অ্যাম্পিয়ার মানে কি বোঝায়? অনুপম তোমার আওয়াজটা কেটে কেটে যাচ্ছে, একবার জাস্ট বলো আরেকবার। আচ্ছা তোমার আওয়াজটা কেটে কেটে যাচ্ছে, একটুখানি হচ্ছে চেক করবে। আমি নেক্সট দিকে যাচ্ছি। শুভেন্দু মাইতি শোনা যাচ্ছে? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি অনুপম। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার আছে। আচ্ছা তুমি ঠিক বলেছো একদম, বাট এখান থেকে কোশ্চেন এরকমভাবে জিজ্ঞেস করতে পারে কি 1 মিলি অ্যাম্পিয়ার সমান কত অ্যাম্পিয়ার? 1 মিলি অ্যাম্পিয়ার সমান কত? 10 টু দি পাওয়ার মাইনাস 3 অ্যাম্পিয়ার। ওকে, 1 মিউ অ্যাম্পিয়ার সমান কত অ্যাম্পিয়ার? 10 টু দি পাওয়ার মাইনাস 6। আচ্ছা কারেন্ট যেটা আমরা ডিসকাশন করছি, এই কারেন্টটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি? এক মিনিট দাঁড়িয়ে যাও শুভেন্দু, আমি অনুপমকে জিজ্ঞেস করি, তারপরে তোমরা শোনো শুধুমাত্র এটাকে। ঠিক, যদি কারেন্ট হচ্ছে স্কেলার কোয়ান্টিটি হয় তাহলে আমরা ওই কারেন্টের উপরে হচ্ছে যে ভেক্টর সাইন হয় না, ওই ভেক্টর সাইনটা লাগাই কেন? কোশ্চেন হচ্ছে এটা কি কি কারণের জন্যে আমরা কারেন্টের উপরে ভেক্টর সাইনটা ইউজ করি? ওকে, বাট ওই যে ডাইরেকশনটা, ওই ডাইরেকশনটা আমাদেরকে কি বোঝায়? দেখো আমি এবার বুঝাচ্ছি। এক্স্যাক্টলি, একদমই পারফেক্ট। কি কারেন্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি আমরাও জানি, বাট এটা ভেক্টর কোয়ান্টিটি স্কেলার কোয়ান্টিটি দুটো হিসাবেই হচ্ছে নিয়ে চলা যেতে পারে। বাট এই যে কোয়ান্টিটিটা, এটা হচ্ছে ভেক্টর ল অফ এডিশন যেটা হয়, এই ভেক্টর ল অফ এডিশনকে হচ্ছে মেনে চলা না প্রথম কথা। আর ভেক্টর ল অফ এডিশনকে না মেনে চলার জন্যে প্রবলেম হয়ে গেছে এই জায়গাতে কি কারেন্টকে আমরা কোনো সময় হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি বলি না। কারেন্ট একটা ধরনের স্কেলার কোয়ান্টিটি বলো, বাট যদি স্কেলার কোয়ান্টিটি না থাকে অপশন হিসাবে যদি চলা হয় তাহলে এটাকে আমরা টেন্সর কোয়ান্টিটি হচ্ছে বলে দিতে পারি ইনস্টেড। এবার কোশ্চেন হচ্ছে কি কারেন্টের উপরে হচ্ছে আমরা অ্যারো কেন মারি? কেন কি না ওটা হচ্ছে আমাদেরকে বোঝায় দ্য ফ্লো অফ চার্জ। চার্জের যে ফ্লো হচ্ছে, এই চার্জের ফ্লোটা এই একটা কন্ডাক্টরের ভিতরে কোন ডাইরেকশনে হচ্ছে, এই জিনিসটাকে জানার জন্যে আমরা উপরের দিকে কি লাগাই? অ্যারো লাগাই কারেন্টের ক্ষেত্রে, প্রথম অবজেক্টিভ। বাট এবার কোশ্চেন জিজ্ঞেস করবে এখান থেকে, অনুপম আমাকে আনসার দাও, যদি কারেন্টের ব্যাপারেই হচ্ছে কথা হচ্ছে তাহলে কারেন্টের ভিতরে কত ধরনের কারেন্ট হতে পারে? আমরা জানি এসি কারেন্ট আছে, ডিসি কারেন্ট আছে, বাট এটাকে ছাড়া কত ধরনের কারেন্ট আছে? অনুপম আনসার দাও তাড়াতাড়ি। ওকে, কেউ জানো আর বাকিরা? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি কি কারেন্ট দুটো ধরনের হয়, আমরা নর্মালিভাবে জানি। কেন কিনা পোলারিটির বেসিসে হচ্ছে আমাকে যদি ধারণা করতে দেয়, মানে নির্ধারণ করতে দেয় কি পোলারিটির বেসিসে কারেন্ট দুটো ধরনের হয়। এসি কারেন্ট যার পোলারিটি চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি, সেটাকে আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি এসি কারেন্ট। ঠিক, ইয়েস অর নো? বাট ডিসি কারেন্টের ভিতরে পোলারিটি চেঞ্জ হয় না, এই কারণের জন্য আমরা ওটাকে ডিসি কারেন্ট বলি। বাট ফার্দার যদি আমি কোশ্চেন জিজ্ঞেস করি এখানে কি এসি কারেন্ট ডিসি কারেন্ট বাদ দিয়ে আর কত ধরনের কারেন্ট হয়? আচ্ছা কেউ নাম শুনেছো স্টেডি ডাইরেক্ট কারেন্ট? স্টেডি ডাইরেক্ট কারেন্ট নাম শুনেছো কি? ইয়েস অর নো, একবার জাস্ট আনসার দাও। শুনেছো? কে বলছে এটা? এক মিনিট
হ্যাঁ মীর মোহাম্মদ কি বলছো একবার বলো। হ্যাঁ দেখো আমি বলছি এবার স্টেডি কারেন্ট মানে কি বোঝো, আমাকে শুভময় আনসার দেবে। শুভময় আনসার দাও, স্টেডি কারেন্ট মানে কি? ওকে ওকে আচ্ছা হুম ওকে সো যদি তুমি এই কোশ্চেনটা হচ্ছে আমাকে আনসার এরকমভাবে দিচ্ছ, তাহলে আমাকে জাস্টিফাই করে দাও কি ওহমস ল, আমরা শুনেছি ওহমস লকে, ওহমস ল জানি আমরা ভালোভাবে, ঠিক ওহমসের নিয়ম, ঠিক এই ওহম লটাকে আমরা ভেরিফাই করব কিভাবে কি এটা হচ্ছে ওহমস ল। আনসার দাও শুভময়। ওহমস ল ভেরিফাই হবে কি করে? ওহমস ল আমরা জানি V/I = R হয়, বাট এই যে V/I = R মানে V/I = কনস্ট্যান্ট আমরা বলতে পারি এই জিনিসটাকে, বাট এই যে V/I = কনস্ট্যান্ট হয়, এই কনস্ট্যান্টটা কিভাবে আমরা ভেরিফাই করব? কোশ্চেন হচ্ছে এটা মেথড। হ্যাঁ আমি বলছি ওটা ট্যানজেন্ট ঠিক আছে, ওয়েল এনাফ। আমি তোমাকে একটা কোশ্চেনের আনসার চাইছি কি ওহমস লটা আমরা কিভাবে ভেরিফাই করব, কোন মেথড দিয়ে? একটাই মেথড আছে ওর ওহমস লকে ভেরিফাই করার জন্য, ওই মেথডটা কি? আনসার আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা না, এটার আনসার হবে ভোল্ট মিটার অ্যাম্প মিটার মেথড। ভোল্ট মিটারকে আমরা XY সাথে হচ্ছে প্যারালালে কানেক্ট করব, অ্যাম্প মিটারকে আমরা কানেক্ট করব সিরিজে, আর ওর সাথে আমরা রিওস্ট্যাট নেব একটা। এবার কোশ্চেন দাঁড়িয়ে যাবে কি রিওস্ট্যাট কি? রিওস্ট্যাট মানে কি? এক্স্যাক্টলি, যেখানে রেজিস্ট্যান্সকে চেঞ্জ করতে পারি, বাট রেজিস্ট্যান্সটা চেঞ্জ হবে কখন? আনসার দাও অঙ্কিত সাহা। তুমি বলেছো কি ভেরিয়েবল রেজিস্ট্যান্স, তো ভেরিয়েবল রেজিস্ট্যান্সের জন্য তো ইউজ করি আমরা রিওস্ট্যাট, মানে ভেরিয়েবল রেজিস্ট্যান্সকে মাপার জন্য, বাট তুমি ভেরিয়েবল রেজিস্ট্যান্সকে চেঞ্জ করবে কিভাবে? কোশ্চেনের আনসার দাও এটা। সিরিজে তো সিরিজে অ্যাম্প মিটার লাগানো থাকে, আমরা জানি এই ভোল্ট মিটার অ্যাম্প মিটার মেথডে আমরা XY যদি একটা টার্মিনাল হয়, এই XY টার্মিনালের সাথে ভোল্ট মিটারকে প্যারালালে লাগাই, অ্যাম্প মিটারকে সিরিজে লাগাই, অ্যাম্প মিটারের সাথে রিওস্ট্যাট লাগাই, রিওস্ট্যাটের সাথে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স লাগাই, ঠিক EMF লাগাই, তাহলে ইনডিউসড EMF বা EMF লাগাই, ইনডিউসড EMF ছেড়ে দাও, EMF লাগাই। বাট এই যে রিওস্ট্যাটের যে চেঞ্জটা, এই রিওস্ট্যাটের চেঞ্জটা করবে কি করে, এটাই হচ্ছে কোশ্চেন। কারো কাছে আনসার আছে? স্যার বেসিক্যালি রেজিস্ট্যান্সটা প্রপোর্শনাল টু লেন্থ, প্রপোর্শনাল টু দ্য লেন্থ ভেরিয়েশন অনুযায়ী মানে একটা চেঞ্জ হবে এরকম কি? না হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি এই পয়েন্টটা ঠিক আছে, এই পয়েন্টটা একদম পারফেক্ট আছে। আমাদেরকে মাঝখানে একটা সুইচ লাগাতে হবে, যেখানে হচ্ছে আমাদেরকে ট্যাপিং করতে হবে। যখন আমরা ট্যাপ করব তখন হচ্ছে রিওস্ট্যাট হচ্ছে কি হতে থাকবে, নিজের ডিফ্লেকশন দেখাতে শুরু করবে। ক্লিয়ার? তো মাঝখানে একটা সুইচ লাগিয়ে দিলেই এটার ভিতরে ভেরিয়েশন, যতবার আমরা ট্যাপ করব ততবার এর ভিতরে ভেরিয়েশন আসবে। সুইচ লাগাতে হবে একটা, মাঝখানে হচ্ছে সুইচ লাগিয়ে দিলে, ঠিক ওপেন সুইচ লাগিয়ে দিলেই হচ্ছে ভেরিয়েশন চলে আসবে রিওস্ট্যাটে। আর যখন আমরা ভেরিয়েশন চেক করব এই ভোল্ট মিটার অ্যাম্প মিটার থেকে, তখন V/I ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যাবে। আর এটাকেই আমরা বলে দিই কি ওহমস ল ইজ ভেরিফাইড, V/I ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ক্লিয়ার? এবার ক্লিয়ার আছে কিনা একবার জাস্ট কমেন্ট বলে হচ্ছে কমেন্ট। দেখো আমি বললাম কি XY টার্মিনাল, সাপোজ ধরো XY একটা টার্মিনাল আছে, XY টার্মিনালের সাথে আমরা ভোল্ট মিটার লাগালাম,
এক্সপাই টার্মিনালের সাথে প্যারালালে আমরা ভোল্টমিটার লাগালাম, এক্সপাই টার্মিনালের সাথে আমরা সিরিজে হচ্ছে অ্যামমিটারকে লাগালাম, এই সিরিজে অ্যামমিটারের সাথে আমরা রিওস্ট্যাটকে লাগাই, আর এই রিওস্ট্যাটের সাথে আমরা একটা সুইচ লাগাই, সুইচ, ঠিক সুইচ যখন আমরা ইএমএফ লাগানো আছে, সুইচ লাগানো আছে, আর এই সুইচটাকে যতবার আমরা ট্যাপ করব মানে ক্লোজ করব, সার্কিটটাকে ক্লোজ ওপেন করব, তখন এই ভোল্টমিটার আর অ্যামমিটারের ভিতরে কিছু ভেরিয়েশন আসবে। এই ভেরিয়েশনটা যখন আমরা রিওস্ট্যাটে চেক করব ডিফ্লেকশনটা, ওই ডিফ্লেকশনটা ভি আপনে আই হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যায়, আর এই কন্ডিশনে আমরা বলতে পারি কি ওই জায়গাতে ওহমস লটা ভেরিফাই হয়ে গেছে। ক্লিয়ার? ওকে স্যার, তার মানে আমরা দুটো ডিভাইস ইউজ করতে পারি, হ্যাঁ, অ্যামমিটার অ্যান্ড ভোল্টমিটার ইউজ করে আমরা ওহমস লকে ভেরিফাই করতে পারি এক্স্যাক্টলিভাবে। মাল্টিমিটার ইউজ করা যেতে পারে, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই ওটাতে। ক্লিয়ার? এটা এইটুখানি ক্লিয়ার আছে সবার? ওকে, সো কোশ্চেন যদি এটা আসছে তাহলে আমাকে আনসার দাও কি রেজিস্ট্যান্সের ইউনিট কি। দাঁড়াও 1 মিনিট দাঁড়িয়ে যাও। সৌরভ মুখার্জি আনসার দাও রেজিস্ট্যান্সের ইউনিট কি? স্যার ওহম। ওহম। আরেকটা ইউনিট? ওকে, তাহলে কোশ্চেনের আনসার দাও আমাকে। 1 মিনিট। ভোল্ট পার অ্যাম্পিয়ার, ঠিক আছে, ভোল্ট পার অ্যাম্পিয়ার একদম পারফেক্ট আনসার। সৌরভ মুখার্জি আমাকে তাহলে আনসার দাও রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটির ভিতরে পার্থক্য কি? স্যার রেজিস্টিভিটি হচ্ছে একটা মেটেরিয়াল প্রপার্টি, যেটা বেসিক্যালি টেম্পারেচার এবং হচ্ছে মানে আপনার কোন মেটেরিয়াল ইউজ করছি তার উপর ডিপেন্ড করে। যেখানে রেজিস্ট্যান্সটা আমি বলতে পারি এটা হচ্ছে একটা প্রপার্টি অফ মেটেরিয়াল, যেটা হচ্ছে মানে লেন্থ, ক্রস সেকশন এরিয়া এগুলোর উপর ডিপেন্ড করে। ওকে, রেজিস্টিভিটি হচ্ছে একটা স্যার প্রপার্টি অফ মেটেরিয়াল, এটা আমি। ওকে, ঠিক আছে, ওয়েল এনাফ। শুভেন্দু মাইতি, শুভেন্দু মাইতি জাস্ট সামনের দিকে এসো, নিজের সাউন্ডটাকে হচ্ছে অন করো। কোশ্চেন জিজ্ঞেস করছি আমি তোমাকে কি ড্রিফট ভেলোসিটি তুমি জানো ভালোভাবে, ড্রিফট ভেলোসিটি, ইজন্ট ইট? হ্যাঁ কি না? তো আমরা জানি ভালোভাবে দ্য ইলেকট্রিক কারেন্ট যেটা ফ্লো হয়, এই ইলেকট্রিক কারেন্টটা ড্রিফট ভেলোসিটির জন্য ফ্লো হয়। ইয়েস অর নো? ইলেকট্রন যখন ড্রিফট করবে তখনই ইলেকট্রিক কারেন্ট ফ্লো হবে, এটা তো সবাই জানে ভালোভাবে। ইলেকট্রিক কারেন্ট ইজ ডিউ টু দি ড্রিফট ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রন। সাপোজ ধরে নাও তোমাকে কন্ডিশন এরকমভাবে দিয়ে দেওয়া হলো দ্য ভ্যালু অফ ড্রিফট ভেলোসিটি ইজ ভেরি স্মল, আমরা জানি ভালোভাবে, হ্যাঁ কি না? তাহলে ড্রিফট ভেলোসিটির ভ্যালু কত? আনসার দাও এটার। দেখো আমি কোশ্চেন জিজ্ঞেস করছি তোমাকে কি ইলেকট্রন, এই যে ইলেকট্রনটা ফ্লো হচ্ছে, এই ইলেকট্রনটা যখন এদিক থেকে ওদিকে যাচ্ছে তো এটা ড্রিফট ভেলোসিটি নিয়ে যাচ্ছে, কিছু একটা ড্রিফট ভেলোসিটি আছে, বাট ড্রিফট হয়ে যাচ্ছে মানে পিছলে যাচ্ছে যেটাকে বলা হয়। ক্লিয়ার? তো এই যে ইলেকট্রনটা ইলেকট্রিক কারেন্টের ভিতরে, ইলেকট্রিক কারেন্ট যে ফ্লো হয়, ইলেকট্রিক কারেন্ট যে ফ্লো হয়, এই ইলেকট্রিক কারেন্ট কিসের জন্য ফ্লো হয়? ইলেকট্রনগুলো হচ্ছে মুভ করার জন্য, হ্যাঁ কি না? ইলেকট্রনগুলো মুভ করার জন্য, আর এটাকেই আমরা বলি দিই দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ড্রিফট ভেলোসিটি। দ্য ইলেকট্রিক কারেন্ট ইজ ডিউ টু দি ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রন। আর এটাও আমরা জানি ভালোভাবে কি একটা ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি খুবই কম হয়। ইয়েস অর নো? 10 টু দি পাওয়ার, আচ্ছা, খান্দাকার ইমরান তুমি বলছো 10 টু দি পাওয়ার -4। আচ্ছা তাহলে আমাকে আনসার দাও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা অনুপম 1 মিনিট দাঁড়িয়ে যাও, আমি আনসার হচ্ছে কোশ্চেনটা জিজ্ঞেস করছি খান্দাকার ইমরানকে। খান্দাকার ইমরান আমাকে তুমি বললে কি ড্রিফট ভেলোসিটিটা 10 টু দি পাওয়ার -5 মিটার পার সেকেন্ড হয়, বাট কোশ্চেন যদি আমি জিজ্ঞেস করি তোমাকে ইলেকট্রনের ভেলোসিটি রুম টেম্পারেচারে কত হয়, আনসার দাও। কে বলছে এটা? আকাশ আসলাম, আকাশ আসলাম তুমি বলছো না এটা 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড ইনভার্স।
এটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি হয় 10⁵ হয় না, অ্যাপ্রক্স ধরে নিতে পারো ওটাকে, সরি আমি মিস্টেক করলাম। ড্রিফট ভেলোসিটিটা হচ্ছে 10⁻⁵ মিটার পার সেকেন্ড হয়। ক্লিয়ার? তো এর মানে আমি এটা ধরতে পারি কি ড্রিফট ভেলোসিটিটা একটা ইলেকট্রনের ক্ষেত্রে অনেকটাই কম হয়, বাট এটা আমরা জানি ভালোভাবে কি কারেন্ট ফ্লো হয়, ইলেকট্রিক কারেন্ট ফ্লো হয় কিসের জন্য? ড্রিফট ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রনের জন্য, বাট ড্রিফট ভেলোসিটিটা তো একদমই কম হয় 10⁻⁵ মিটার পার সেকেন্ড, এটা তো ক্লিয়ার না? বাট একটা ইলেকট্রন রুম টেম্পারেচারে তার ভেলোসিটিটা হয় 10⁶ মিটার পার সেকেন্ড, এটুখানিও ক্লিয়ার। বাট কোশ্চেন এখানে জিজ্ঞেস করছে কি ইলেকট্রিক কারেন্ট ইজ ডিউ টু দি ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রন, আমরা জানি ভালো হবে, বাট দ্য ভ্যালু অফ ড্রিফট ভেলোসিটি ইজ ভেরি স্মল, ড্রিফট ভেলোসিটির ভ্যালুটা খুবই স্মল হয়। দেন ওয়াই অ্যান ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স সে অ্যান ইলেকট্রিক বাল্ব, সাপোজ ধরে নাও কি ড্রিফট ভেলোসিটিটা খুবই কম, বাট সুইচ মারার সঙ্গে সঙ্গে বাল্ব কী করে জ্বলে যায়? কোশ্চেন হচ্ছে এটা। স্যার যখন ওটা সুইচটা যখন মানে অ্যাপ্লাই করা হয় তখন স্যার ভোল্টেজটা একটা পালস হয়, মানে ইম্পালস টাইপের জিনিস হয়, যার জন্য একটা মানে ফ্লো টাইপের, যার জন্য ওটা কারেন্ট ইম্পালস কি? স্যার একটা ধাক্কা ভোল্টেজটা। তুমি হচ্ছে এরকম বলবে ইম্পালস মানে একটা ধাক্কা? হ্যাঁ হ্যাঁ বলো। অ্যাকচুয়ালি সরলরেখা বরাবর এটা অ্যালাইনমেন্টটা হয়, সেই জন্য স্যার আমরা দ্রুত কারেন্টটা পাই। হ্যাঁ বলছি, হ্যাঁ বলো। মানে একটা ডিরেকশনে স্যাটিসফাইড নয় অ্যান্সারে। যদি ইলেকট্রনটা মুভ করে একটা চার্জ, একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়, হুম, আর সেই ইলেকট্রিক ফিল্ডের প্রত্যেকটা আলোর গতিবেগের সমান, তার সঙ্গে সঙ্গে যেটা বলটা ঘুরে যায়। কিন্তু আমি তো ওটাই তোমাকে বললাম কি ইলেকট্রন মুভ করে, আমি কোশ্চেনটাকে বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে জাস্টিফাই হচ্ছে না কোনো দিক থেকে। ইলেকট্রন গতির লাইটে 3 × 10⁸ মিটার পার সেকেন্ডের স্পিডে হচ্ছে ছুটছে, এটা আমরা প্রত্যেকেই জানি, বাট আমি তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করলাম কি একটা সার্কিটের ভিতরে, ঠিক তো ইলেকট্রনগুলো, জাস্ট আ মিনিট, ওকে ক্লিয়ার আছে? শুনতে পাচ্ছ না? ওকে, আমি বললাম কি একটা সার্কিটের ভিতরে তোমাকে হচ্ছে মানে ইলেকট্রিক ফ্লো করতে হবে, আর ইলেকট্রনগুলো মানে এই যে ইলেকট্রিক কারেন্ট যেটা হয় একটা সার্কিটের ভিতরে, এটা ফ্লো হয় কিসের জন্য? এটা হচ্ছে ড্রিফট ভেলোসিটিতে ফ্লো হয়। আমরা জানি ইলেকট্রিক কারেন্ট ইজ ডিউ টু দি ড্রিফট ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রন, বাট এই যে ড্রিফট ভেলোসিটিটা খুবই কম হয়, এটুখানিও আমরা জানি ভালোভাবে ড্রিফট ভেলোসিটিটা খুবই কম হয়, বাট ওই ড্রিফট ভেলোসিটির জন্যই হচ্ছে ইলেকট্রিসিটি পাস করছে। আমি কোশ্চেন বললাম এখানে, তাহলে সুইচ মারার সঙ্গে সঙ্গে যে ইলেকট্রিক ফ্লো হচ্ছে বা কারেন্ট ফ্লো হচ্ছে, এটা ড্রিফট ভেলোসিটির জন্য হচ্ছে, তাহলে ড্রিফট ভেলোসিটি 10⁻⁵ মিটার পার সেকেন্ড, একদমই কম। তাহলে সুইচ মারার সঙ্গে সঙ্গে লাইট কি করে জ্বলে যাচ্ছে? কোশ্চেন হচ্ছে এইটা, বোঝার চেষ্টা করো। অনেকগুলো ইলেকট্রন আছে বলে হচ্ছে জ্বলে যাচ্ছে। হুম বলো। যখন সুইচ অফ থাকছে তখন তো সার্কিটটা মানে সম্পূর্ণ হচ্ছে না, সম্পূর্ণ হচ্ছে না, ঠিক আছে? এবার সুইচটা দেওয়ার সাথে সাথে সার্কিটটা যে কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট সার্কিট হয়ে গেল, তখনই সেই জন্য সঙ্গে সঙ্গে লাইট চলে যাচ্ছে। ওকে ঠিক আছে এটা, হ্যাঁ বলো। একদম একদম হুম, হ্যাঁ বলো। ওকে সেই ভাইব্রেশনের মধ্যে একদম ঠিক আছে। এই এই মাহান আত্মারা মাইক বন্ধ করো।
মাইক একবার বন্ধ করো, আমি বলছি। ওকে, তো এবার কোশ্চেন আমি, এটা হচ্ছে জাস্টিফাই হয়ে গেছে, ঠিক আছে, আগের থেকেই হচ্ছে ওর ভিতরে ইলেকট্রনসগুলো আছে, ওটা ভাইব্রেশন করছে, তো ওটাও একটা পারফেক্ট আনসার হতে পারে, যেটা হচ্ছে আমাকে আনসার দিল সৌভিক, আই হোপ সৌভিক ঘোষ আনসার দিয়েছে, অ্যান্ড 333 প্রণব, ঠিক একদম পারফেক্ট আনসার ওটা। ওটা হচ্ছে, ওটা থেকে আমরা জাস্টিফাই করতে পারি এটাকে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এর পরের কোশ্চেন যদি আমি জিজ্ঞেস করি কি ওহমিক কন্ডাক্টর যেটা হয়, ওহমিক কন্ডাক্টর, এই ওহমিক কন্ডাক্টরটা মানে কি, বা ওকে কোনগুলো মেনে চলে, কোনগুলো? সৌরভ, মেটালিক কন্ডাক্টর না? বলো। হুম, ওকে, দেখো যখন কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে নর্মালিভাবে, তো অত কিছু এক্সপ্লেনেশন করার দরকার নেই। আমি তোমাকে জিজ্ঞেস করেছি কি ওহমিক কন্ডাক্টর কোনগুলোকে আমরা বলবো, ডাইরেক্টলিভাবে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে কি ওহমিক কন্ডাক্টর আমি কোনগুলোকে বলবো, সিম্পল ভাষায় হচ্ছে ছেড়ে দাও। ওটাকে যখনই তুমি বেশি করে এক্সপ্লেনেশন করতে যাবে, তো ওর ভিতরে তুমি বেশি ফাঁসারও হচ্ছে চান্স আছে। তো প্লিজ আমি রিকোয়েস্ট করবো কি কোশ্চেনটাকে এক লাইনের ভিতরে হচ্ছে ছেড়ে দাও, যেইটুখানি পর্যন্ত তুমি জানো। ইন দ্য সেন্স শুধুমাত্র ওহমিক কন্ডাক্টর আমরা ওগুলোকে বলবো সিম্পলিভাবে মেটালকে আমরা ওহমিক কন্ডাক্টর বলবো, আর সেমি কন্ডাক্টরকে আমরা নন ওহমিক কন্ডাক্টর বলবো। আই হোপ কি এই জিনিসটা একদম পারফেক্টলিভাবে ক্লিয়ার আছে। ঠিক, কোশ্চেন এবার ফারুক আছে এখানে, নিচের দিকে কারা আছে আমি তো দেখতেও পাচ্ছি না। ওকে, জাস্ট এ মিনিট, 1 মিনিট দাঁড়িয়ে যাও বাস। জয়দেব ভুই। ওকে, কোশ্চেন হচ্ছে থার্মিস্টার্স মানে জানো, থার্মিস্টার, হোয়াট ডু ইউ মিন বাই থার্মিস্টার? বাকিরা থার্মিস্টার মানে কি? থার্মাল ডিপেন্ডেন্ট কে বলছে? শুভময়। ওকে, ঠিক আছে, কোশ্চেন তুমি বললে কি টেম্পারেচার ডিপেন্ডেন্ট রেজিস্টার, মানে রেজিস্টিভিটি যদি কমে তাহলে টেম্পারেচার বাড়বে, এগুলোকেই বলি আমরা থার্মিস্টার। আই হোপ কি এইটুখানি তো প্রত্যেকজনের ক্লিয়ার আছে। বাট যদি আমি কোশ্চেন জিজ্ঞেস করি এগুলোকে আমরা ইউজ করি কোথায়, অ্যাপ্লিকেশন কি আছে? স্যার সেন্সর, হাইগ্রোমিটার, তারপর টেম্পারেচার, যেমন স্যার ফায়ার ব্রিগেডে এখানে ইউজ করা হয়। কেন ইউজ করা হয়? মানে স্যার ধরুন কোনো ধরনের হিট হঠাৎ করে একটা নির্দিষ্ট টেম্পারেচার উপরে চলে গেলে, মানে সে আগুন লাগলো সেখানে, তাহলে সেই সেন্সরটা বুঝতে পারলো যে হ্যাঁ এখানটা আগুন লেগেছে। ওকে, সেটা মানে কি অন্যান্য ইউএনও বা বোর্ডকে বা সার্কিটকে ইনফর্ম করলো, তাহলে সেখান থেকে জলটা এসে আগুনটা নিভাতে পারবে, এই জন্য। ওকে, গৌরাঙ্গ মজুমদার, তাহলে আমাকে আনসার দাও। 1 মিনিট, গৌরাঙ্গ মজুমদার আমাকে আনসার দাও। তাহলে আমরা 1 মিনিট, তাহলে আমরা টিভিতে কেন থার্মিস্টার ইউজ করি? টিভিতে ইউজ করা হয় তো, জানো তো? হুম, ওখানটায় কিন্তু একটা সময় পর হিট, অনেক হাই ভোল্টেজ ইউজ করার জন্য ওখানটায় হিট হয়ে যেত। এবার ওই বেশি হিট হয়ে গেলে কি হয় স্যার, টিভি বা ওর ভিতরে যে সার্কিট আছে সেখানে কোনো সমস্যা হতে পারে। তো সেই ওকে, সার্কিট হতে পারে টিভির যে ক্যাপাসিটর টিউবটাকে আছে ওটাকে সেভ করার জন্য আমরা থার্মিস্টার ইউজ করতাম। ওকে, সব্যসাচী, তোমার কাছে এই কোশ্চেনটা, প্লিজ আনসার দাও। এই যে থার্মিস্টার যেগুলো আমরা বলছি, এই থার্মিস্টারগুলো বাস্তবে কি, এগুলো কোন ধাতু দিয়ে তৈরি হয়? ধাতু বা আধাতু, সেটা মেটালও হতে পারে, নন মেটালও হতে পারে, বা সেমিকন্ডাক্টরও হতে পারে, এটা কি দিয়ে তৈরি হয়? হ্যাঁ হ্যাঁ, তুমি জিজ্ঞেস করছো না, বলছো কোনটা? স্যার থার্মিস্টার তো নন ওহমিক কন্ডাক্টর বলা হয়, তাহলে তো বোধহয় সেমিকন্ডাক্টর দিয়ে হবে। আমি ওটাই জিজ্ঞেস করছি কি কোনটা।
ওকে, ম্যাঙ্গানিজ স্যার এটা। ম্যাঙ্গানিজ, শুধুমাত্র ম্যাঙ্গানিজ দিয়ে হচ্ছে ইউজ করে মানে তৈরি করা যাবে? না না স্যার, ওই পরপর দু তিনটে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ওইগুলো স্যার, দু তিনটে মেটাল, মেটাল অক্সাইড তো কোবাল্ট, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এর ভিতরে নিকেলও আছে, নিকেল নিকেল, ক্লিয়ার? ঠিক, এগুলো হচ্ছে মেটাল অক্সাইড হচ্ছে হয়, মেটাল অক্সাইড, ক্লিয়ার? ওকে, কোশ্চেন রেজিস্ট্যান্স। আকাশ আসলাম, হ্যাঁ বলো। দাঁড়িয়ে যাও একটুখানি, আমাকে কোশ্চেনটা তো জিজ্ঞেস করতে, উত্তর কি বলবে? 1 মিনিট দাঁড়াও। রেজিস্ট্যান্স অফ সেমিকন্ডাক্টর কিভাবে ভ্যারাই করে? রেজিস্ট্যান্স অফ সেমিকন্ডাক্টর, মলয় দাস আনসার দাও কি রেজিস্ট্যান্স অফ, লেদু সাউন্ড শোনা যাচ্ছে না কিছু? আচ্ছা মাইক বন্ধ করো একবার। টেম্পারেচার বাড়লে একদম পারফেক্ট, ডিক্রিজ উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার। ওকে, আই হোপ কি এই জিনিসগুলো হচ্ছে ক্লিয়ার আছে। তো এগুলোই ছিল আমার কাছে কোশ্চেন আজকের জন্য। আই হোপ কি বুঝতে পেরেছো তোমরা। সাউন্ডটা ইকো হচ্ছে, আই হোপ। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার বলছি যে আপনি যে প্রশ্নটা জিজ্ঞাসা করেছিলেন না, যে আপনার ওই যখনই আমরা সুইচটাকে ওপেন করছি তারপর সঙ্গে সঙ্গে কেন মানে লাইটটা জ্বলে যাচ্ছে, মানে হ্যাঁ। ওইখানে যে স্যার এক্সপ্রেশনটা ছিল যে মানে সার্কিটটা তো মানে সুইচটা যখন আমি অন করছি মানে ওপেন করতে আমার সার্কিটটা ক্লোজ হচ্ছে, তার জন্য যে মানে প্রিভিয়াস ইলেকট্রনস তো অলরেডি মানে মুভ করছিল, ওর জন্য স্যার মানে মানে যেটা বলতে চাইছি মানে আপনি বলছিলেন ডিপজলিস্টার প্যাক থাকে স্টিল কেন ওটা এত ফাস্ট মানে ওপেন হচ্ছে, ওই লজিকটা কি মানে রং ছিল স্যার? মানে ওটা যদি বলি ওখানে দেখো কোনো, বলো একবার, 1 মিনিট দাঁড়িয়ে মলয় একবার মাইকটা বন্ধ করো, বলো। মলয় তুমি মাইকটা ওপেন করলেই হচ্ছে ইকো হচ্ছে, একটুখানি বন্ধ করো। সৌরভ মুখার্জি, কোশ্চেনটা কি ছিল আরেকবার বলো। স্যার কোশ্চেনটা ছিল যে স্যার যখন বললেন না যে যখনই আমরা সুইচটাকে ওপেন করছি তখনই সঙ্গে সঙ্গে যে কোনো আমাদের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স যে আমাদের ঘরের মধ্যে রয়েছে সেগুলো সঙ্গে সঙ্গে আমরা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, সেটা বাড়তি কনসিডার করে। হ্যাঁ মানে তার সেটা কি করে হচ্ছে মানে ইনস্পাইট যে বিব্লিওলজিটা 10⁻⁵ রেঞ্জে রয়েছে, হ্যাঁ মানে এত কম থাকা সত্ত্বেও কেন হচ্ছে? যদি আমরা এরকম ভাবে বিষয়টাকে এক্সপ্লেন করি যে সার্কিটটা অলরেডি কানেক্টেড হয়ে যাচ্ছে, যখন আমরা মানে নর্মালি তো সার্কিটটা ওপেন সার্কিট থাকে, যখন মানে আমরা সুইচটাকে ওপেন করছি সঙ্গে সঙ্গে মানে সার্কিটটা ক্লোজ হয়ে যাচ্ছে, মানে এর জন্যই অ্যাকচুয়ালি মানে উইথ দ্য ফ্লো অফ ইলেকট্রনস আমরা জানি যে ওটা মানে ইকুইভ্যালেন্ট টু দ্য স্পিড অফ দ্য লাইট, আমরা ওটা অলরেডি জানি। হ্যাঁ। তো ওর জন্যই মানে ওটা হচ্ছে। এটা কি যদি বলি তো ওখানে ওটা কি ভুল হবে মানে এক্সপ্রেশনটা, যদি এরকম ভাবে বিষয়টাকে এক্সপ্লেন করি? না ঠিক আছে, আগের থেকে হচ্ছে তার ভিতরে ইলেকট্রন, ফিলামেন্টের ভিতরে হচ্ছে আগের থেকে ইলেকট্রন থাকে, মানে বাল্বের ভিতরে ইলেকট্রন থাকে, ওটা ডাইরেক্টলি ভাবে ফিলামেন্টে পৌঁছে যায়। মলয় তোমার সাউন্ডটা অন করার জন্য ইকো হচ্ছে, 1 মিনিট বন্ধ করো মলয়। ঠিক, আমি জানি না কিসের জন্য ইকো হচ্ছে, বাট তোমার সাউন্ড অন করলেই হচ্ছে ইকো হচ্ছে। আগের থেকে হচ্ছে ফ্রি ইলেকট্রনস থাকে বাল্বের ভিতরে, আর ওটা যখনই হচ্ছে আমরা পুরো ইএমএফটাকে হচ্ছে ক্লোজ সার্কিট করে দেবো, তখন ওই ইলেকট্রনগুলো ডাইরেক্টলিভাবে ফিলামেন্টে চলে আসে, ক্লিয়ার? আর এই কারণের জন্যে এখান থেকে তো আমরা ড্রিফট ভেলোসিটির জন্য ইলেকট্রিক কারেন্টটা ফ্লো হচ্ছে, বাট ওখানে তো আগের থেকেই হচ্ছে ইলেকট্রন আছে, তো এই কারণের জন্য ওটা সুইচ মারার সঙ্গে সঙ্গে হচ্ছে লাইট জ্বলে যায়। আর যেগুলো মলয় মাইক অন করলেই হচ্ছে তোমার ইকো হচ্ছে। হ্যাঁ বলো। শুনতে তো পাচ্ছি বাট ইকো হচ্ছে। ডপলার এফেক্ট। ঠিক আছে, এবার মাইকটাকে বন্ধ করো। স্যার স্যার বলছি যে এভাবে বলি যে আমার
দেখো আমি যদি এই কোশ্চেনের আনসারকে জাস্টিফাই করি তাহলে আমাদের যে ফ্রি ইলেকট্রনসগুলো ওগুলো বাল্বের ভিতরে আছে। প্রথম কথা, যখন এই সার্কিটটা ক্লোজ হচ্ছে অবভিয়াসলিভাবে ইলেকট্রনের ভিতরে ভাইব্রেশন হচ্ছে, ভাইব্রেশন হওয়ার জন্য এই বাল্ব থেকে ওটা ফিলামেন্টে ডাইরেক্টলিভাবে পৌঁছে যায়, আর এই কারণের জন্যই হচ্ছে কারেন্ট জ্বলে। বেশি কিছু বলার দরকার নেই, নর্মালিভাবে এইটুখানিতেই হচ্ছে সেরে দাও যদি কোশ্চেন জিজ্ঞেস করে কোনো সময় দুর্ভাগ্যবশত। ঠিক ক্লিয়ার আছে এই জিনিসটা? ইয়েস স্যার, হয়ে গেছে, বুঝেছি। বলো অনুপম। তুমি এত স্পিডে কথা বললে আমি বুঝতেই পারলাম না। ড্রিট ভেলোসিটি না, বাট এসএল অরোরা ফিজিক্সের এসএল অরোরা বইয়ে ড্রিট ভেলোসিটির আমার কাছে আছে এসএল অরোরাটা, তোমরা এটাকে সাজেস্ট করতে পারো এই বইটা, দিস ওয়ান, ক্লিয়ার? তো এই বইটাকে সাজেস্ট করতে পারো। তো এই বইয়ে হচ্ছে এটাই লেখা আছে কি ড্রিট ভেলোসিটিটা হচ্ছে 10⁻⁵ মিটার পার সেকেন্ড, ক্লিয়ার? তো আমরা তো ওটাকেই মেনে চলবো এখনের জন্যে, আমি জানি না বাদ বাকিটা, ক্লিয়ার? মানে 1/8,000 বললেন 10⁻⁵ অর্ডারই হয়। ঠিক ক্লিয়ার আছে, সেশন ক্লিয়ার আছে। আই হোপ কি তোমরা সবাই হচ্ছে বুঝতে পারছো জিনিসগুলোকে। তো এরকম টাইপের ডিসকাশনস তোমরা নিজের থেকেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এরকমভাবে ডিসকাশনস করলে আই হোপ কি সব জিনিসটা ভালোভাবে তোমরা বুঝতে পারবে, কোশ্চেন্সের নলেজ হবে। অ্যান্ড এখন দেখো অনলাইনে অনেক কিছু ঝামেলা থাকে, অনেক কিছু, এই যে যেরকম মাঝখানে ইকো হচ্ছে, আমি বারবার হচ্ছে এদিক ওদিক দেখতে হচ্ছে, তো এগুলো হচ্ছে প্রবলেমেটিক। আমি একটা দিকে কনসেপ্টকে করতে পারছি না, এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। আমি এতজন আছে এর মাঝখানে হয়তো বা 4-5 জনকেই কোশ্চেন জিজ্ঞেস করতে পারলাম, বাদ বাকিরা হচ্ছে কোশ্চেন জিজ্ঞেসই করতে পারলাম না, হয়তো বা তারা রেগে গেছে। তো এইসব সিচুয়েশান ক্রিয়েট হয়। তো নিশ্চিতভাবে আমরা বেস্ট ওয়েতে নিয়ে যাচ্ছি, আর আশা করি আমি প্রত্যেক সপ্তাহে 1-2 করে ক্লাস এটা ইন্টারভিউ নেবো। আর প্লিজ ওই বাঁজা চব্য না করে ডাইরেক্টলিভাবে হচ্ছে একদম ইন্টারভিউ কোশ্চেন্সগুলো করার চেষ্টা করো। একটা রিকোয়েস্ট আছে স্যার, একটা রিকোয়েস্ট আছে, বলছি স্যার মানে আপনি একটু গ্রুপের লাইভলি বলে দেবেন, সারাক্ষণ স্যার এরকম ভাবে কাট অফ করলে একটুখানি খুব মানে ডিস্টার্বিং ফিল হয়। আর তো ওরকম ভাবে মানে করলে তারা নিজেরাও মানে ইরিটেট হচ্ছে, আমাদেরকেও করছে, বুঝতে পারছেন? তার থেকে যদি রাদার বিষয়টাকে একটু কনস্ট্রাকটিভ ওয়েতে নিয়ে গিয়ে কিছু কোশ্চেন ডিসকাশন হয়, আমার মনে হয় তাদেরও লাভ হবে, আমাদেরও লাভ হবে। একদম একদম ওই জিনিসটা আমি সবাইকে কাইন্ডলি এটা একটু বললে খুব ভালো হয় স্যার, নাহলে মানে থাকা ডিফিকাল্ট হয়ে যাবে। এরকম ভাবে স্যার সারাক্ষণ কাট অফ করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেখো ছেলেরা কোনো দেখো সোজা কথায় আমি যদি তোমাদেরকে বলি একটুখানি প্লিজ বোঝার চেষ্টা করো, কি কাট অফ অ্যাপ্রক্স টু অ্যাপ্রক্স আমি যদি বলি, তোমরা এনডিএ পেপারও দেখেছো, তো অতটা হাইফাই কাট অফ হচ্ছে যাওয়ার চান্স নেই, এটা হচ্ছে তোমার প্রি নয়। আর তুমি বেকার ওটা নিয়ে হচ্ছে তুমি আমাদের এখানে আছো বলে তোমরা মনে হচ্ছে হয়তো বা কি 40-45-এর উপরে এটা হাইফাই মার্কস মনে হচ্ছে, বাট একবার অন্য কোথাও হচ্ছে গিয়ে, আমি কাউকে ছোটো বা বড় করছি না, অন্য কোথাও গিয়ে দেখো ওই 30 মার্কস আনতেই হচ্ছে সবার হালুয়া টাইট হয়ে গেছে। আমি কাউকে ছোট করছি না এখানে, বাট টাইট হয়েছে, ঠিক? তো এই জন্য সবাই ডাউটেবল কন্ডিশনে আছে। আর আমি চেষ্টা করছি প্রত্যেকটা মুহূর্তে যেন এখান থেকে সে 40 পাক না কেন, একটা জিনিস মনে রাখবে সব সময় কি কাট অফ ওই 41 থেকে 42-তে যাবে, আর ওটাতে বেশি কথা বলারই দরকার নেই, ছেড়ে দাও ওই কাট অফকে, যখন আসবে তখন দেখা যাবে, তখন ডিসাইডেবল হবে কি না হবে। বাট একটা জিনিস হচ্ছে মনে রাখো সব সময় কি এই যে ইন্টারভিউটা ওই অ্যাভারেজ স্টুডেন্ট ওই 38 থেকে বা 35 থেকে 41-42 এর মাঝখানে আছে। যদি ভেরিয়েশন হয় ওই 1-2 মার্কসের হচ্ছে ভেরিয়েশনের জন্য কেউ চাকরি পাবে, কেউ চাকরি পাবে না, এটাই হচ্ছে হবে। আমি এটা ভালোভাবে বুঝে গেছি, ওই জিনিসটার জন্যই হবে। আর ওটা তোমরা বাইরের কথা তো ছেড়েই দাও, আমাদের এখান থেকেই হচ্ছে তোমরা দেখে নেবে কি কন্ডিশন হচ্ছে ওই সবাই হচ্ছে ওই 38, 37, 35 ওর ঘরেই আছে ম্যাক্সিমাম জনের। আর মারামারিটা ওই ইন্টারভিউর ক্ষেত্রে গিয়েই হচ্ছে ঘুরবে, এইটুখানি হচ্ছে খেয়াল রাখবে মাথায়। ইন্টারভিউ যে বেস্ট দেবে, আর ইন্টারভিউতে প্রত্যেকটা জিনিস প্যারামিটার কাজ করে, একটা হচ্ছে তার বডি ল্যাঙ্গুয়েজ কী হয়, একটা তার
যে লুকটা হচ্ছে সব থেকে বড় ম্যাটার করে। লুকটা মানে তার পার্সোনালিটি, এমনি মুখের হচ্ছে থোবড়া নয়, ঠিক তার পার্সোনালিটিটা হচ্ছে ম্যাটার করে। এই কারণের জন্য তোমাদেরকে পার্সোনালিটি বাড়াতে হয়। আর এই জিনিসগুলো তখনই হতে পারবে যখন তুমি আমার সামনে হচ্ছে প্রকট হবে। এখানে অনলাইনে আমি সৌরভ মুখার্জি কে বসে আছে এমনি নর্মালিভাবে ক্যামেরা ধরে বা এরকম করে, আমি কি করে তাকে পার্সোনালিটি ডেভেলপ করতে পারবো? পার্সোনালিটি একটা এরকম হয় কি না, দেখেই হচ্ছে, তোমরাও দেখেছো এই জিনিসটা, আই হোপ কি সিভিল ডিফেন্সও এই জিনিসটাই হয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশেও এই জিনিসটাই হয়েছে। কেউ যদি চাকরি করে তো একবার তোমরা গিয়ে জিজ্ঞেস করবে কাউকে, এই জিনিসটাই হয়। তোমরা যখনই হচ্ছে এন্টার করবে এতে, মানে ইন্টারভিউ সেকশনে, ইন্টারভিউ গ্রুপ প্যানেলে, তখন তোমার পার্সোনালিটিকে দেখেই ওই আইপিএস হচ্ছে ওখানে বসে আছে এই কারণের জন্য কি তোমার পার্সোনালিটিটাকে যেন চেক করে, তোমার সাইককে চেক করে, তোমার মেন্টালিটি কি বলার চেষ্টা করছে। তুমি ইন্ট্রোডাকশন পার্ট দাও প্রথমে, ইন্ট্রোডাকশন পার্টের ভিতরে অনেক কিছু, ইন্ট্রোডাকশন পার্টটা শুধুমাত্র তোমার বেঙ্গলি ফ্লুয়েন্সি আছে এইটুখানি বোঝানোর জন্যে হয়ে যায়। বাট ইন্টারভিউ প্রসেসটাও অনেক ক্রিস্প হওয়া উচিত। মানে আমার নাম, এই যে নর্মালিভাবে যারা বলে কি আমার নাম এটা সোয়ান, আমার নাম, এই জিনিসটা বলার আমার মনে হয় না কি প্রয়োজন আছে। ঠিক আমার নাম বলার দরকার নেই, আমার নাম তো আমরা জানি ভালোভাবে এই জিনিসটা। নেম ডাইরেক্টলিভাবে, যেটা হচ্ছে একটা যদি জিসির কথা বলি, একটা জেন্টলম্যান ক্যাডেটের কথা বলি, তো একটা জেন্টলম্যান ক্যাডেট ডাইরেক্টলি এসে বলবে নেম, ডাইরেক্টলি নাম। এটা এখানেই হচ্ছে শো হয় কি না তুমি কম কথা বলে ভালো জিনিসটাকে ডেলিভার করার চেষ্টা করছো। যেরকম আমি যদি বলি নেম সৌরভ মুখার্জি, কেম ফ্রম দিস প্লেস, ঠিক এখানে পড়েছি বলারও দরকার নেই, স্টাডিড বা স্কুল বা বিদ্যালয়, এইটা হচ্ছে ক্রিস্প ওয়েতে হচ্ছে নিয়ে যাবে। আর ওই যে সিচুয়েশনটাতে এটা মনে হবে ওই ইন্টারভিউর অফিসারদের কি আয়োদের, এটাই মনে হবে কি না স্টুডেন্টটা জেনুইন আছে আর জেনুইনলিভাবে হচ্ছে ক্রিস্প ওয়েতে সব কিছু বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছে। এবার তুমি যদি গল্প বানাতে, আমার নাম সৌরভ মুখার্জি, আমি এখান থেকে এসেছি, ঠিক আছে, এই অ্যাপ্রোচটাও ঠিক আছে, কোনো প্রবলেম নেই এটাতে। বাট একটা জিসি ক্যাডেট যখন তোমরা দেখবে, যখন এসএসবি দেবে, এসএসবি কেউ যদি দিয়ে থাকো, তো আমাদেরকে এটাই শেখানো হয় কি ক্রিস্প ওয়েতে আনসার দাও, ক্রিস্প ওয়েতে, বেশি সময় নেই। তুমি যদি ওখানে সময় নষ্ট করে দাও, তোমার ইন্টারভিউ 5 মিনিটেরই হবে, তুমিও জানো ভালোভাবে। যত তোমাকে হচ্ছে বেশি কোশ্চেন, এটা মনে রাখবে, যত তোমাকে বেশি কোশ্চেন জিজ্ঞেস করবে তত তোমার সিলেকশন হওয়ার চান্স বেশি আছে। যত কম কোশ্চেন জিজ্ঞেস করবে তখন সিলেকশনের মাত্রা হচ্ছে কম হতে থাকে আস্তে আস্তে। আর প্রত্যেকটা আনসার যেন একদম ক্রিস্প হয়, যেন বেশি হচ্ছে দেখানোর কাউকে দরকার নেই কি না আমি হচ্ছে এটা জানি, আমি ওটা জানি। যখনই জানার চেষ্টা করবে এইটুখানি মনে রাখবে তোমার থেকে বেশি ওরা জানে। আর যদি একবার ফেসে গেছো তো গেছে, কেন কিনা এটা ফিজিক্সে আমি চাইলে তোমাকে এক্ষুনি হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে তুমি ফিজিক্সে অনার্স করে নাও, যা ইচ্ছা করে নাও, এমএসসি করে নাও, আইআইটিএন হও না কেন, তোমাকে হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে ফিজিক্সে হাজারভাবে করা যাবে। আমি যদি কোশ্চেন জিজ্ঞেস করি একটা সবাইকে কি আমরা বল জানো তো, ক্রিকেট বল, ঠিক বলকে যখন আমরা সুইং করাতে চাই, বলকে সাপোজ ধরো সুইং করাতে চাই, তো বলকে সুইং করাতে গেলে ওর ভিতরে ফিজিক্সের কোন লগুলো হচ্ছে কাজ করছে, আমাকে আনসার দাও। ফ্রিকশনটাকে বাদ দিয়ে, ঘর্ষণকে বাদ দিয়ে কি ল কাজ করছে? কেউ একজন অ্যান্সার, তাহলে আমাকে আনসার দাও কি অ্যাঙ্গুলার মোমেন্টামের ইউনিট কি? গৌরাঙ্গ শুনতে পাচ্ছ না? গৌরাঙ্গ ওকে, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, আই হোপ ক্লিয়ার। তো এবার ওখান থেকে আবার কোশ্চেন জিজ্ঞেস করবে কি তুমি চলো ঠিক আছে তুমি অ্যাঙ্গুলার মোমেন্টাম বলে দিলে, বাট অ্যাঙ্গুলার মোমেন্টাম আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ভিতরে কি পার্থক্য? কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা, এক মিনিট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা স্ট্রেট লাইনে হয়?
ফেসে গেছো গৌরাঙ্গ এখানেই, কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা সবসময় থিটাতে হচ্ছে মেজার করা হয়, মানে একটা আর্কে হচ্ছে যখন ঘুরে। আমি বোঝাচ্ছিলাম ক্লাসেও কি সাপোজ ধরো তোমার সামনের থেকে হচ্ছে কেউ একজন মেয়ে যাচ্ছে, তুমি নিজের মাথাটাকে এদিক থেকে এদিকে ঘোরালে, তো এই যে আর্কটা তুমি তৈরি করেছো এটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। বাট যখন হচ্ছে বলটাকে তুমি সুইং করাচ্ছ তখন তাকে হচ্ছে একটা ডাইরেকশন দিচ্ছ, তখন তার ভিতরে অ্যাঙ্গুলার মোমেন্টাম আসছে, আর অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য বলটা আমরা সুইং করাতে পারছি রাদার দ্যান ফ্রিকশন। এবার কোশ্চেন এখান থেকে তৈরি করবে যেরকম, হ্যাঁ একটা বলতে গিয়ে আরেকটা ফেসে যাচ্ছি স্যার, যারা ইঞ্জিনিয়াররা তারা যদি এরকম করে আমরাও তার অবস্থায় যাবো, একটা কোশ্চেন না পারে। এবার কোশ্চেন জিজ্ঞেস করবে এখান থেকে। কোশ্চেন জিজ্ঞেস করছে সাপোজ ধরে নাও তোমাকে হচ্ছে আমি জিজ্ঞেস করছি, এবার আয়ো কি জিজ্ঞেস করলো আমার জানার ওই জায়গাতে দরকার নেই, কেন কিনা তারা আমার থেকে বেশি হচ্ছে অভিজ্ঞ অ্যান্ড এক্সপিরিয়েন্সড। আমি কোশ্চেন জিজ্ঞেস করছি এখান থেকে, সাপোজ ধরে নাও তোমাকে হচ্ছে ব্যাডমিন্টন খেলতে দেওয়া হলো, ব্যাডমিন্টন, ঠিক ব্যাডমিন্টন খেলতে দেওয়া হলো, তাহলে ওই ব্যাডমিন্টনের ওই জায়গাতে তুমি কি লকে ইউজ করার চেষ্টা করবে? হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড থার্ড দুটোই হবে স্যার। কেন সেকেন্ড কেন থার্ড? ওই ভরবেগের যেহেতু আছে, যদি আমি তার থেকে বেশি স্পিডে বেশি ফোর্স দিই তাহলে ওটা আরো বেশি ফাস্ট যাবে। আর থার্ড হচ্ছে কি প্রত্যেকক্রিয়া আর বিপরীত প্রতিক্রিয়া, ওটাকে তো আমার রেজিস্ট করে স্পিডটা আসছিল একটা ফোর্সে, সেটাকে থামিয়ে তার বিপরীতে এক্সট্রা ফোর্স কাজ করিয়ে তাকে অন্য কোর্টে থেকে পাঠাতে হবে। ওকে আমাদের থার্ড ল হবে ওকে, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, থার্ড ল। অভিজিৎ পল, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম মানে কি? তুমি যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম জিজ্ঞেস করলে, মানে কোশ্চেনটার আনসার দিলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম রেখীয় সংবেগ যেটাকে বলা হয়, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম আর কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম এর ভিতরে কি পার্থক্য বোঝাবে আর কি? অভিজিৎ পাল। আমি এটাই বারবার বলছি তোমাদেরকে কি প্লিজ যেটা জানো না ততটা এক্সটেন্ড পর্যন্ত যাওয়ার দরকারই নেই, কেন কিনা যদি ওই পর্যন্ত গেছো ইউ আর গন, ঠিক এলিমিনেটেড। যেরকমভাবে আমার সাথে এনডিএতে আমার কনফারেন্স, হ্যাঁ হ্যাঁ আরেকবার দেখো, এবার কোশ্চেন ওরকমভাবে জিজ্ঞেস হয় না। কোশ্চেন তোমাকে ডাইরেক্টলিভাবে তুমি যখন হচ্ছে সাপোজ ধরে নাও তুমি হচ্ছে এন্টার করলে এখানে মানে আয়ো প্যানেলে, তুমি বসলে চুপচাপ, বসার পর তোমাকে ইন্ট্রোডাকশন দিতে বলবে, ইন্ট্রোডাকশন দেওয়ার পর তোমাকে জিজ্ঞেস করবে নর্মালিভাবে একটা এমনি হেসে হেসে হচ্ছে কথা হবে কি তুমি কোন সাবজেক্টটা তোমার বেশি পছন্দ, এরকমভাবে জিজ্ঞেস করে কোন সাবজেক্টটা তোমার বেশি পছন্দ, তুমি একটা আনসার দেবে কি না স্যার আমার হচ্ছে গ্র্যাজুয়েশন আমি তো ফিজিক্স থেকে করেছি, না আমি হচ্ছে গ্র্যাজুয়েশন ম্যাথামেটিক্স থেকে করেছি, রাদার দেন কেউ হচ্ছে ইঞ্জিনিয়ারিং আছে, তুমি বলবে ফিজিক্স, মেবি সাপোজ ধরে নাও কি ফিজিক্স থেকে, চলো ঠিক আছে তুমি ফিজিক্স থেকে হচ্ছে গ্র্যাজুয়েশন করেছো, বাট এই যে ফিজিক্সের সিদ্ধান্তটা, এই ফিজিক্সের নিয়মটা বা ফিজিক্সের ভিতরে ফিজিক্সটাকে হচ্ছে কে আবিষ্কার করেছে, প্রথম হচ্ছে কাকে তুমি এই ফিজিক্সের কোন সায়েন্টিস্টকে তুমি পছন্দ করো, প্রথম অবজেক্টিভ এটা, এর ভিতরে কোন সায়েন্টিস্টকে তুমি পছন্দ করো ফিজিক্সের ভিতরে, কেউ একজন আনসার বলো। আচ্ছা, নিউটনকে পছন্দ করো, তাহলে নিউটনের এমন 3টে অ্যাপ্লিকেশন বলো, আর নিউটনের লাইফের ব্যাপারে হচ্ছে কিছু আমাকে বলো। অর্ণব, সে সামথিং অ্যাবাউট দি লাইফ অফ নিউটন। ছিল না, তো প্রথমে স্যার ওই অ্যাপেল স্টোরিটা কথা বলে দিতে পারি যে ওখান থেকে স্যার আয়তনের গ্র্যাভিটি কনসেপ্টটা সে মানে আবিষ্কার করে যে জি যে স্যার ফোর্সটা কাজ করছে আমাদের অ্যাক্সিলারেশন টু গ্র্যাভিটি, ওই কনসেপ্টটা প্রথমে উনি আগে আসেন। ওকে, সৌরভ ঘোষ, তাহলে আমাকে আনসার দাও গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট মানে কি? গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট হচ্ছে ক্যাপিটাল জি, দ্যাট ইজ ইকুয়ালস টু এফ ইকুয়ালস টু ক্যাপিটাল জি ইনটু m1 ইনটু r স্কয়ার, এটা আমরা ফর্মুলাটা জানি, মানে আমরা জানি ভালোভাবে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট হয়, ঠিক ক্যাপিটাল জি। ঠিক ক্যাপিটাল জি, ওর ভ্যালুটা কত
আমরা প্রত্যেকটা প্ল্যানেটে এই ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট কিসের জন্য এসছে? এই কারণের জন্যই এসছে কি প্রত্যেকটা প্ল্যানেটের জন্য আমরা জানি ভালোভাবে কি প্রত্যেকটা প্ল্যানেটে গ্র্যাভিটি হচ্ছে এক নয়, সমান নয়। আর এই কারণের জন্য নিউটন কি করলো, নিউটন হচ্ছে একটা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট হচ্ছে নিয়ে আসলো, একটা গুরুত্বাকর্ষণ নিয়তাঙ্ক নিয়ে আসলো, সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় হচ্ছে ভ্যালিড। আর নিউটন এটাও বলে দিয়ে গেছিল কি ইউনিভার্সে ব্রহ্মাণ্ডে যত জিনিস আছে প্রত্যেকটা একে অপরের দিকে হচ্ছে কি হচ্ছে অ্যাট্রাক্ট হচ্ছে। যেরকমভাবে তোমরা হচ্ছে কোনো তোমার মহিলা মিত্র বন্ধুর সাথে হচ্ছে অ্যাট্রাক্ট হও, সেরকমভাবেই হচ্ছে নিউটনও একই জিনিস বলে গেছে কি ইউনিভার্সে যত জিনিস আছে সবগুলো হচ্ছে এই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের দ্বারাই হচ্ছে কি হচ্ছে একে অপরকে অ্যাট্রাক্ট করছে। ইজন্ট ইট? এটাই বলেছে। তাহলে কোশ্চেনের আনসার দাও কি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালু কত? 6.8 সামথিং। আবার 9.8 হচ্ছে গ্র্যাভিটি, দ্য অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওয়েল এনাফ। তো দেখো এখান থেকে হচ্ছে তোমরা ফেসে গেলে মাঝখানে। তো ফাঁসানোর জন্য না হাজারটা কোশ্চেন আছে, বাট আমাদেরকে লিজিট কোশ্চেনে হচ্ছে থাকতে হয়, তাহলেই হচ্ছে সব কিছু একদম বেস্ট ওয়েতে চলবে, নাহলে সব কিছু ভকাল হয়ে যাবে। দেখো বলছি আমি তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করিনি, দীর্ঘ 5 বছর হয়ে গেল আমার, তাহলে গ্র্যাজুয়েশন কমপ্লিট আমার মাঝে হয়েছে যদি কথা, তাহলে এই বিষয়ে যদি আমাকে প্রশ্ন করে যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট কেন করিনি বা কিসের জন্য করিনি, তাহলে এই বিষয়ে আমি কিরকম উত্তর দেবো? সব কোশ্চেনের আনসার কি তোমরা এখানেই নেবে নাকি? দেখো সত্যিকারে বলতে গেলে আমার হচ্ছে এনডিএতে কনফারেন্স আউট আমি এই কারণের জন্য আমি আমার লাইফটাকে হচ্ছে নিয়ে বলছি একটুখানি, তারপরে আমি তোমাকে আগের দিকে নিয়ে যাচ্ছি। ঠিক সাপোজ ধরো কি আমার এনডিএতে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে আমি কনফারেন্স আউট ক্যান্ডিডেট ফ্রম এলাহাবাদ বোর্ড, ঠিক। তো ওখান থেকে আমি কনফারেন্স আউট এই কারণের জন্য হয়েছিলাম, কেন কিনা একটুখানি বেশি হচ্ছে কোশ্চেনের আনসার হচ্ছে আমার রং হয়ে গেছিলো, মানে আমাকে এরকমভাবেই হচ্ছে ফাঁসানো হয়েছিল। ক্লিয়ার? ট্রিকি কোশ্চেন্স নিজের লাইফকে রিলেট করে কোশ্চেন। আমি যখনই হচ্ছে সামনে বসেছি তখন আমাকে ডাইরেক্টলিভাবে সোজাসুজি একটাই কোশ্চেন জিজ্ঞেস করেছে, তুমি যে প্রিপারেশন করেছো এনডিএর জন্যে, তুমি কোথা থেকে প্রিপারেশন করেছো? আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই কি তুমি ওয়্যারলেস অপারেটরের প্রিপারেশন করছো, কোথা থেকে করেছো? দাদা তোমার চ্যানেল থেকে করেছি। ওকে ওকে, সো আমার থেকে যদি করে থাকো, দেখো এবার এখানে হচ্ছে ফেসে যাবে তোমরা, ঠিক। তো সে সামথিং অ্যাবাউট এক্সাম ওয়ারিয়ার কবে হচ্ছে তৈরি হয়েছে? যদি তুমি এক্সাম ওয়ারিয়ারের কথা বলো তো আমরা তো জানি না, তুমি আমাকে ইন্ট্রোডিউস করো তুমি যেখান থেকে পড়েছো। আমার মনে হচ্ছে কোশ্চেন এরকমভাবে জিজ্ঞেস করবে, আমার মনে হচ্ছে কি তুমি হচ্ছে খুব ভালো জায়গা থেকে পড়েছো, এই কারণের জন্য তুমি ভালোভাবে আনসার দিতে পারছো, বাট তুমি পড়েছো কোথা থেকে? প্লিজ এটাকে হচ্ছে আমাকে জাস্টিফাই করো একবার কি তুমি পড়েছোটা কোথা থেকে। আর যদিও বা ওখান থেকে পড়েছো, তাহলে আমি এখানে কথা বলছি না, আমি নর্মালিভাবে কোশ্চেন্সের যে ভিউ পয়েন্টটা যায়, যদি ডিসকাশনস যায় তো এরকমভাবেই যাবে। তুমি যদি হচ্ছে পড়েছো তাহলে প্লিজ একবার জাস্টিফাই করো কি ওই কোচিং সেন্টারটা কতদিন থেকে হচ্ছে আছে আমাদের মার্কেটে, কোচিং সেন্টার কি কি বিষয় নিয়ে হচ্ছে পড়ায়, কোচিং সেন্টারে কতজন টিচার্স আছে, ওই টিচার্সদের নাম কি, তোমার ফেভারিট টিচার কি কে? যদি তোমার ফেভারিট টিচার সে হয় তাহলে তোমার ওই টিচারের কোন জিনিসটা ভালো লেগেছে যার জন্য তুমি হচ্ছে ফেভারিট হয়েছো। সাপোজ কোনো জিনিসটা ভালো লেগেছে বলে দিলে, এবার ওইখান থেকে হচ্ছে কোশ্চেনের ভাইবস আবার অন্যদিকে হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে। এইটা হ্যাঁ বলো। বলছি দাদা যে আজ থেকে যে এটা শুরু করলে এটা কি রোজ এই টাইমেই হবে ক্লাসটা? না, এটা হচ্ছে সপ্তাহে 2টো করে হবে, কেন কিনা এই সময় হচ্ছে এটিসির ক্লাস চলে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের। অর্ণব চারও আছে। হ্যাঁ স্যার অনেক কিছু শিখতে পারলাম, মানে আপনি যে বললেন মানে অনেক কিছু জানতে পারলাম, মানে কোশ্চেন সম্বন্ধে একটা ধারণা ক্লিয়ার হলো, তখন কোশ্চেন আসতে পারে। আইডিয়া পাচ্ছিলাম থেকে তাহলে জুড়ে থাকবো প্রত্যেকদিন ক্লাসটা। স্যার আমার মনে হয় স্যার আপনি যে কোনো সময় যদি আপনি বলেন বা যে যখন স্যার ফ্রি পাবেন, আমার মনে হয় স্যার 8 ঘন্টা করে যদি স্যার পড়েন অনেকটা হেল্পফুল হয়। একটু আগে থেকে স্যার এই প্রিপেয়ার হয়ে থাকতে পারি। এটাই তো সব থেকে বড় প্রবলেম। ঠিক আছে, চেষ্টা করছি আমি, ঠিক একদম চেষ্টা করছি আমি। আর সবাই তো আই হোপ কি আসছো তোমরা এখানে, আমি জানি না কি
28শে জুলাই এখানে হচ্ছে আসতে হবে তোমাদেরকে, সেখানে হচ্ছে মাহল জমবে, 3টে ইন্টারভিউ প্যানেল তৈরি হবে। আমি বারবার তোমাকে একটা কথা বলছি, আমি শুধুমাত্র তোমাকে জাজ করব না, এই প্রত্যেকটা জিনিস একদম এসএসবির মতনই হবে। সার্ভিস সিলেকশন বোর্ডে যেরকম এনডিএর এক্সামে যখন আমরা ইন্টারভিউ দিই সেরকমভাবেই আমি ভাইবসকে ক্রিয়েট করার চেষ্টা করেছি। একটা ইন্টারভিউ প্যানেলে সিরিয়াসনেস থাকবে, ওই ইন্টারভিউ প্যানেলে তোমরা ঢুকলে একসাথে 5 জন বসে থাকবে তোমার সামনে, 5 জন স্যুট টাই পরে, ইন্ডিয়ান নেভির ক্যাপ্টেন, এয়ারফোর্সের হচ্ছে উইং কমান্ডার, যে হচ্ছে আমাদের বারাণসী এসএসবি বোর্ড থেকে হচ্ছে রিটায়ার্ড, বারাণসী এসএসবি বোর্ড থেকে রিটায়ার্ড। আর যে নেভির ক্যাপ্টেন আছে তিনি হচ্ছে বিশাখাপট্টনম বোর্ড থেকে হচ্ছে রিটায়ার্ড, মানে বোর্ড মেম্বার ছিলেন এসএসবির। আর ওর সাথে সাথে আমাদের আরও ডেলিগেটস পিপলরা আছে। 3টে টিচার ডিফারেন্টভাবে থাকবে ফিজিক্সের, যারা তোমাকে শুধুমাত্র জাজ করার চেষ্টা করবে কি তুমি কতটা এক্সটেন্ড পর্যন্ত যেতে পারো। ক্লিয়ার? 3 জন টিচার, মানে একজন প্রথম দিন তোমরা আমার কাছে দিলে বা কারোর কাছে দিলে অল্টারনেটিভ ডেজ হিসাবে চেস্ট নাম্বার তোমাদেরকে অ্যালট করা হবে। অল্টারনেটিভ ডেজ হিসাবে অন্য কারোর কাছে ইন্টারভিউ, মানে অন্য প্যানেলে ইন্টারভিউ দিলে ওই ক্যান্ডিডেটটা পরের দিন আবার অন্য প্যানেলে ইন্টারভিউ দেবে, আবার ওই ক্যান্ডিডেটটা তার পরের দিন আবার অন্য প্যানেলে হচ্ছে ইন্টারভিউ দেবে। দেন আফটার একসাথে 3টে প্যানেলের নাম্বারকে একসাথে জুড়ে কনফারেন্স ডেতে তার ভিতরে কি খামি আছে সেগুলো পুরো অন স্ক্রিন প্রজেক্টরে হচ্ছে চলতে থাকবে, কি কোন জায়গাতে হচ্ছে তার স্ট্রেংথ কি আছে। হ্যাঁ, ক্লাসটা তাহলে কখন হবে? এগুলো তো ইন্টারভিউ করাবে এইভাবে বলছো, ক্লাসটা তাহলে কবে হবে? ফার্স্ট দিন, প্রথম দিন যেটা ক্লাস হবে সেটা হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, আর ওর সাথে সাথে বডি ল্যাঙ্গুয়েজ, কীভাবে হচ্ছে ইন করতে হয়, কীরকমভাবে হচ্ছে আমাদেরকে বসতে হয়। কেন কি না এখানে হচ্ছে অনেক জিনিস হচ্ছে ওই জায়গা থেকে জাস্টিফাই হয়ে যায়। ইয়োর ফার্স্ট ইমপ্রেশন ইজ ইয়োর লাস্ট ইমপ্রেশন, এটা হচ্ছে ক্লিয়ার করে রাখবে। প্রথম ইমপ্রেশন এমন হওয়া উচিত যেটা হচ্ছে তোমার লাস্ট ইমপ্রেশন পর্যন্ত হচ্ছে ক্রিয়েটেড থাকে, আর এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তখনই তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে ওই ফার্স্ট যে লুকটা দেবে তুমি ওটার উপরেই। লুক মানে কিছু নয়, জিন্স প্যান্ট একদমই অ্যালাউ নেই। জিন্স প্যান্ট তোমরা পরে আসতে পারো, বাট জিন্স প্যান্ট একদমই অ্যালাউ নেই। হোয়াইট টি শার্ট বা কোনো হালকা রঙের হচ্ছে টি শার্ট, তুমি ব্লুও পরতে পারো, ব্লু, আর ওর সাথে সাথে ব্ল্যাক প্যান্ট উইথ, আমি ইন্টারভিউর জন্য ডাইরেক্টলিভাবে বলতে চাই কি রাউন্ড কালার, ওই ছোঁচালো হচ্ছে জুতো পরার একদমই প্রয়োজন নেই। ওই ছোঁচালো জুতোটা হচ্ছে তোমাকে আই হোপ কি কোনো না কোনো জায়গায় আলাদা সেন্সে ক্রিয়েট করে, বাট ইন্টারভিউয়ের জুতো গোল ধরনের হয়। আর ওখানে ওই বডি ল্যাঙ্গুয়েজটা সব থেকে বেশি ইম্পর্টেন্সই রাখে। বডি ল্যাঙ্গুয়েজ যখন তুমি চেয়ারে বসবে, হয়তোবা দেখবে, তুমি এটা দেখেছো হয়তোবা তোমার ভিতরে তুমি কোনো সময় আয়নার সামনে বসে দেখবে একবার, কন্ডিশন কি হবে যখন সাপোজ ধরো কি আমি তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করছি, কোশ্চেনের ভিতরে কনফিডেন্স, তোমাকে কোশ্চেন জাজ দেখার আগেই হচ্ছে তোমার ভিতরে কনফিডেন্স আছে কি নেই এটা হচ্ছে জাজ হয়ে যাবে। কীরকমভাবে হবে আমি বলছি তোমাকে। ফার্স্ট প্রবলেমটা কোথায় আসবে, এই চোখ ব্লিঙ্ক হতে থাকবে বারবার। যখন কোশ্চেন তুমি পারবে না বা তোমার উপরে সময় ধড়াধড় হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করবে, তো তোমার চোখ হচ্ছে ব্লিঙ্ক করতে থাকবে। এটার মানে কি বোঝায়? ল্যাক অফ কনফিডেন্স। তোমার পা তুমি হচ্ছে থাইয়ে হচ্ছে রেখে হচ্ছে বসেছো, বাট তোমার পা কি হয়ে যাবে, টুইস্ট হয়ে যাবে, মানে এরকম ক্রস হয়ে যাবে, অটোমেটিক্যালি হয়ে যাবে। ওটা যখন ক্রস হয়ে যাবে এটা বোঝায় কি তোমার ভিতরে কনফিডেন্স নেই। এর মানে ওয়্যারলেস অপারেটর পোস্টের জন্য যদি তোমাকে কোনো সিচুয়েশন একটা দিয়ে দেওয়া হয়, ঠিক সিচুয়েশন দিয়ে দেওয়া হয়, তুমি হচ্ছে ঘাবড়ে গিয়ে যা ইচ্ছা করতে পারো। ক্লিয়ার? পা হচ্ছে বলছি দাঁড়িয়ে যাও 1 মিনিট। অন্ধকার থেকে হচ্ছে কথা বলছো। অর্ক ঘোষ, ঘুমিয়ে গেছো নাকি? ঘুমিয়ে কথা বলছো নাকি? বাহ, তুমি পাবে এর জন্যে। ঠিক, এবার সিচুয়েশন প্রথম দিন ফার্স্ট ডেতে তোমরা হচ্ছে 6টার ভিতরে হচ্ছে পৌঁছাবে এখানে। প্রথম দিনই হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ পার্সোনালিটি টেস্ট, ওই 2-3 ঘন্টা হচ্ছে চলবে। কেন কিনা একসাথে 200 জনের আছে এস্টিমেশন, তো 200 জনের একসাথে হচ্ছে ওই যে টাইমটা, ওই টাইম পিরিয়ড 3টে-4টে পর্যন্ত সবাই এখানে পৌঁছে যাবে 28 তারিখে। ওই 3টে-4টের পরে তোমাদের পার্সোনালিটি টেস্ট আর বডি ল্যাঙ্গুয়েজ যেটা হয়, ওই বডি ল্যাঙ্গুয়েজের উপরে হচ্ছে ক্লাস চলবে কনফারেন্স হলে। ক্লিয়ার? ওর পরের দিন মেন্টরশিপ সেশন চলবে। মেন্টরশিপ সেশন মানে কম্পিউটার স্যার
কম্পিউটার প্রথম দিনই তোমরা বুকলেট পেয়ে যাবে, মানে কোশ্চেন আনসার সিরিজ, মানে রিজন আর অ্যাজারশন এরকম টাইপের পাবে, কি রিজন আছে এর পিছনে, ঠিক এরকম টাইপের বুকলেট পাবে। যেরকম ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে হচ্ছে 20 থেকে 30টা কোশ্চেন, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যতগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স আছে। হ্যাঁ হ্যাঁ, দেখো বেঙ্গলিতে ফিজিক্সের কোশ্চেন টাইপ করাটা যথেষ্ট টিপিক্যাল আমার জন্যে। আমি প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে বুঝিয়ে দেবো ওখানে, ঠিক। তোমার যদি লিখতে হয় বাংলাতে তুমি সাইডে লিখে নেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তোমরা হচ্ছে বেঙ্গল মিডিয়ামের স্টুডেন্ট, এক মিনিট, হোল্ড ইউর ব্রিথ। তোমরা বেঙ্গল মিডিয়ামের স্টুডেন্ট আমিও জানি, কিন্তু তোমরা যে এক্সামটা দিয়েছো সেটা তো ইংলিশ মিডিয়ামেই দিয়েছো। হ্যাঁ, তুমি ইলেকট্রিক ফিল্ড বলে দিলে কি কোনো প্রবলেম হয়ে যাবে? দরকার নেই, যেরকমভাবে কোশ্চেন জিজ্ঞেস করবে সেরকমভাবেই হচ্ছে আনসার দিতে হবে, সোজা কথায়। হ্যাঁ হতে পারে, বাট যতক্ষণ পর্যন্ত এক মিনিট যতক্ষণ পর্যন্ত তো একবার অন্তত তোমাকে পারমিশন নিয়ে নেওয়া উচিত কি আমি কি বাংলাতে হচ্ছে বলতে পারি এর আনসার। এটা হচ্ছে একটা জেন্টলম্যান জিসির হচ্ছে একটা হয় কি, একবার পারমিশন নেওয়া উচিত কি যদি ইংলিশে কোশ্চেন জিজ্ঞেস করছে তো একবার পারমিশন নেওয়া উচিত কি আই এম নট কমফোর্টেবল ইন ইংলিশ, আমি কি বাংলাতে হচ্ছে বলতে পারি, দ্যাটস অল। কোনো প্রবলেম নেই ওটাতে কোনো অসুবিধা নেই। তোমার ইংলিশ বা বাংলা বলাটা ওরা আগেই চেক করে নেবে তুমি বাংলা বলতে পারছো কিনা, ব্যাস দ্যাটস অল। ওটার থেকে আর কোনো জাস্টিফাই হয় না, তোমার নলেজকে জাস্টিফাই করা হয় কেন কিনা তুমি একটা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো আর একটা টেকনিক্যাল কাজ করতে যাচ্ছ। তোমার কাছে সিচুয়েশনও আসতে পারে এরকমভাবে কি হঠাৎ করে রাত্রিবেলা 11টার সময় ফোন করেছে কেউ তোমাকে ইংলিশে, মানে কেউ হচ্ছে ইংলিশ জানে সে বাংলা জানে না, ঠিক একজন ফরেনার এসছে সে তোমার সাথে ইংলিশে কথা বলছে, তখন তুমি কি করবে? ভাই ইংলিশ হচ্ছে আমি জানি না বাংলাতে বল, এটাই বলবে নাকি? নাহলে এরকম বলবে কি থ্যাংক ইউ ফর কলিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্ট, আমি হচ্ছে তোমার কলকে ট্রান্সফার করছি আমার সুপিরিয়রকে, এরকম নাকি? ঠিক আছে, বাংলাতেই হবে, নেপালিতে হবে, বাংলা আর নেপালিতে, ঠিক আছে। টেনশন নেওয়ার দরকার নেই ওই জিনিসে, চিল মারো। বলো। হ্যাঁ তারা বোঝে, তুমি টেনশন নেওয়ার দরকার নেই, সব বাংলা মিডিয়াম থেকেই থাকবে, টেনশন নেওয়ার দরকার নেই। একদম, এখানে হচ্ছে তোমরা 6টার সময় হচ্ছে এখানে সবাই হচ্ছে ইন করবে। ওর সাথে সাথে এটা বিজনেস পলিসি নয় কিন্তু আমি পুরো ট্রান্সপারেন্সি তোমাদের সামনে হচ্ছে রেখে দেবো। ঠিক
এই 5 ডে সেশনের ভিতরে প্রথম দিন হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পার্সোনালিটি টেস্ট, সেকেন্ড ডে হচ্ছে 6 আওয়ার মেন্টরশিপ সাবজেক্টিভ ক্লাস হবে, আর এই দিন থেকে হচ্ছে তোমাদের ইন্টারভিউ, তোমাদের চেস্ট নাম্বার দেওয়া হবে। যেরকমভাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ট্রেনিংয়ে তোমরা চেস্ট নাম্বার পাও, ওরকমভাবেই তোমাদের চেস্ট নাম্বার দেওয়া হবে। ওই চেস্ট নাম্বার হিসাবে তোমাদেরকে নোন করা হবে, আর ওই হিসাবেই তোমাদেরকে এই ইন্টারভিউতে সেকেন্ড ডে থেকে ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে। 5th ডেতে হচ্ছে কনফারেন্স হবে 12টার সময়। আমি তোমাদেরকে হচ্ছে একটা ওয়েলকাম তো হয়ে গেছে অনেক আগেই, ঠিক একটা হচ্ছে তোমার ফেয়ারওয়েল পার্টি দেবো দুপুরবেলা, তারপরে তোমরা হচ্ছে নিজের ঘরের দিকে যেতে পারো। স্যার হ্যালো, বলছি স্যার বলছি তো মানে 28 তারিখ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ বলছি যে স্যার সকাল 6টা 28 তারিখে আমাদের পৌঁছাতে হবে, নাকি তার আগে যদি আসি হোটেলে ঢুকতে দিবে? তার আগে সন্ধ্যাবেলা 6টার আগে পর্যন্ত পৌঁছে যাও। 28 তারিখ সকালবেলা 7টার পর থেকে পুরোটাই হচ্ছে বুক হয়ে আছে, টেনশন নেওয়ার দরকার নেই। তোমরা ওখানে এসে শয়ন মুদ্রাতে চলে যাও। স্যার বলছি আপনি স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করবে বলেছিলেন। ওটা আমি হচ্ছে প্রোভাইড করব 28 তারিখে একদম। স্যার একটু আগে প্রোভাইড করলে আমরা পড়ে যেতাম। স্যার সফট কপি না হার্ড কপি? পুরো বই মোটা বই। ঠিক আছে স্যার, বলছি এক্সাক্ট ঠিকানাটা একটু সঠিক দিবেন? এক্স্যাক্ট ঠিকানাটা আমি হচ্ছে দিয়ে দেবো আবার, তাও আমি বলে দিচ্ছি। হাওড়া স্টেশন থেকে যারা যারা আসবে, খড়গপুর লোকাল বা মেদিনীপুর লোকাল লে উঠবে, ওঠার পর দেখবে লোকালের ভিতরে অ্যানাউন্স করছে এটি বালিচক বা পরবর্তী স্টেশন বালিচক। ক্লিয়ার? স্যার আপনার স্টাডি ম্যাটেরিয়ালটা একটু আগে প্রোভাইড করলে ভালো হতো। বালুচকে নেমে বালিচকে 1 মিনিট দাঁড়িয়ে যাও, 1 মিনিট দাঁড়িয়ে যাও। বালিচকে নামার পর স্টেশনেই তোমাদের জন্য হেল্প ডেস্ক তৈরি করা হয়েছে, ওখান থেকে গাড়ি তোমাদেরকে হোটেলে হচ্ছে নিয়ে যাবে। ইনস্টিড স্টেশন থেকে জাস্ট আমার যে কোচিং সেন্টার, ওটা জাস্ট 20 সেকেন্ড 30 সেকেন্ড লাগে, বাট তোমাদেরকে একটা হেল্প ডেস্ক হচ্ছে রাখা হবে ওখানে 1 নম্বর প্ল্যাটফর্মে। ওই 1 নম্বর প্ল্যাটফর্মে নামার পর, মানে 2 নম্বর প্ল্যাটফর্মে নামবে, 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে, হেল্প ডেস্ক আছে, হেল্প ডেস্কের ওখানে ওয়েটিং হলে দাঁড়াবে, গাড়ি আসবে, গাড়ি এসে নিয়ে চলে যাবে একদম হোটেলে, গিয়ে শয়ন মুদ্রাতে চলে যাবে। সকালবেলা 6টার সময় সবার সাথে একদম ভালোভাবে সব টিচার্সদের সাথে ইন্টারাকশন হবে, ওপেনিং সেরিমনি। এই কোর্সটা নেওয়ার সময় বলেন 50% এখন 50%টা কোর্সের আগে, ওটা কি চালু হয়েছে লিংকটা? একদম চালু হয়ে গেছে। ওটা কি এপিকে লিংক অ্যাক্টিভেট হয়ে গেছে? আমি তখন দেখলাম ছিল না। না এখন অ্যাক্টিভেট হয়ে গেছে। 564 রুপিস এখন পে করতে হবে, আর 25-26 তারিখের দিকে হচ্ছে আই হোপ কি 564 রুপিস পে করতে হবে, দ্যাটস অল। হ্যাঁ কালকে আমি পেমেন্ট করে দিয়েছি দাদা। আমি তো টোটালটা একবার পেমেন্ট করে দিয়েছি। কোনো অসুবিধা নেই। দাদা আমাকে জিজ্ঞাসা করেছে ফার্মিস্টোর ব্যাপারটা, ওই যে একটা বললেন না টিভি নাকি গরম হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, বলবেন বুঝতে পারলাম না। সব কি এখনই বলে দেবো? তুমি একবার চেক এতে হচ্ছে দেখে নাও না ইন্টারনেটে। দেখো থার্মিস্টর হচ্ছে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে যেখানে রেজিস্ট্যান্স হচ্ছে, তার রোধ ক্ষমতাটা হচ্ছে অনেক বেশি হয়। এটা হচ্ছে পিকচার টিউবের সাথে হচ্ছে, যখন আগে ভ্যাকিউম টিভিগুলো হতো, মানে পিকচার টিউবের টিভিগুলো হতো, তখন আমরা এগুলোকে লাগাতাম এই কারণের জন্যে, যেহেতু হিট হতো, আর হিট হওয়ার সঙ্গে সঙ্গে এই থার্মিস্টরগুলো হচ্ছে কী হয়ে যেত, অটো কাট হয়ে যেত। তাহলে রেজিস্ট্যান্স এর অনেকটাই বেশি, তো কারেন্টকে হচ্ছে ফ্লো হতে দিত না, বাধা করে দিত আর কি কারেন্টকে। দাদা একটা কথা বলবো। বলো। বলছিলাম যে আপনারা যে ওই যে বলছেন না মোটা বলছেন, হুম তো সেটার একটা সফট কপি যারা যারা পেমেন্ট করে দিচ্ছে অলরেডি, ফুল পেমেন্ট হোক বা হাফ পেমেন্ট হোক, তাদেরকে একটা সফট কপি প্রোভাইড করলে ভালো হতো। কন্টেন্ট ব্রিচ হয়ে যাবে। এখন ধরুন প্রোভাইড করলে ভালো হতো। এখন ধরুন বসে আছে, একটু আমাদের প্রিপারেশনটা হয়ে যেত। স্যার মুখস্থ এখন বসে বসে পড়ে নিলে তো হয়ে যেত। কন্টেন্ট ব্রিচ হয়ে যাবে। যাদের পেমেন্ট হয়ে গেছে তাদের কি বলছেন স্যার? আমি বুঝতে পারছি, কিন্তু কন্টেন্ট ব্রিচ হবে। আমি বুঝতে পারছি এই সিচুয়েশনটা, বাট কন্টেন্ট ব্রিচ হয়ে যাবে। এই কারণের জন্য আমি হচ্ছে এখন দিতে চাই না। যারা পেমেন্ট করেছে তাদেরকে আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ যেহেতু আমাদের এখন আমাদের এক্সাম ওয়ারিয়ার হচ্ছে পুরোপুরিভাবে ট্রেডমার্কের লাইসেন্সড হয়ে গেছে, তো কেউ যদি একবার হচ্ছে কন্টেন্টকে ব্রিচ করে, তার উপরে একদম কড়াভাবে হচ্ছে অ্যাকশন নেওয়া হবে। কেন কিনা এক্সাম ওয়ারিয়ার এখন ট্রেডমার্কের ভিতরে চলে এসছে, না এক্সাম ওয়ারিয়ারের কন্টেন্ট কেউ ব্রিচ করতে পারে, না এক্সাম ওয়ারিয়ারকে কেউ কপি করতে পারে। আর ওর সাথে সাথে আমাদের এই কোচিং সেন্টারটা রেজিস্টার্ড কোচিং সেন্টার হয়ে গেছে। আমি এই জাস্ট রিসেন্টলি হচ্ছে ইনকাম ট্যাক্স পে করা হচ্ছে স্টার্ট করে দিয়েছি।
তো আর কোনো কিছু হচ্ছে সিচুয়েশন নেই। তাহলে সেটা করলেও তো হতো। হোম ডেলিভারি করার সিচুয়েশন ক্রিয়েট করো না, এখানে আসো, নিয়ে নাও ওটাকে, চিল মারো। একটা কথা ছিল স্যার, বলছি মানে মেটেরিয়াল দেন না সেটা তো স্যার মানে আপনার ডেফিনেটলি কোনো পলিসি থাকবে, বাট স্যার মানে যদি 30 মিনিটস করে স্যার ডেইলি বা একদিন ছেড়ে ছেড়ে করে যদি আপনারা সেশন কন্ডাক্ট করেন হয়তো কোথাও যে ভালো হয়। চেষ্টা করছি, আমি চেষ্টা করছি, একদম চেষ্টা করছি। ওই অর্ণব চার আছে না, এই অর্ণব চারই হচ্ছে পরে হচ্ছে চিল্লাবে। এক মিনিট, বইটা তৈরি হচ্ছে, এক মিনিট সৌভিক, আমার কথাটা সুন্দর করতে দাও। আমি বলছি তাহলে কি তাহলে আপনি এক কাজ করেন, প্রত্যেক দিন একদিন অন্তর অন্তর আধা ঘন্টা 45 মিনিট করে একটা সেশন রাখেন এবং যে ওইগুলো করেছেন সেখান থেকে কিছু কিছু কোশ্চেন আলোচনা করুন। তাহলে আমাদের কিছুটা একটু অবগত থাকবে। ঠিক। আর দাদা আরেকটা প্রবলেমের ব্যাপারে বলছি যে তুমি যে 28 তারিখ থেকে ক্লাসটা করাবে, আগে একবার মানে শুনেছিলাম 10 তারিখ থেকে করাবে জুলাই মাসে, সেটা করলে মানে আমার একটু বেশি ভালো হতো, কারণ ক্লাসটা দিকে তখন কনস্টেবলের ইন্টারভিউ শুরু হয়ে যাবে কিনা এটা নিয়ে একটা সমস্যা হতে পারে। আমার কলেজে পরীক্ষা প্র্যাকটিক্যাল আছে আমার কাছে কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। যদি হচ্ছে 20 তারিখ, এক মিনিট কথা, আমিও ভাবছি ওই কথাটা, কেন কিনা আমার হচ্ছে 22 তারিখ, 22, 23, 24, 25, 22, 23, 24 এই 3 দিন হচ্ছে আমি হচ্ছে আউট অফ স্টেশন যাব, তো ওই সময় হচ্ছে করানোটা সম্ভব নয়। 17 তারিখে এসআই এর এক্সাম আছে, ঠিক ওই সময় হচ্ছে সম্ভব হবে না, ওর আগে হচ্ছে সম্ভব হবে না, কেন কিনা ম্যাক্সিমাম জনের হচ্ছে এসআই এর পরীক্ষা আছে, ম্যাক্সিমাম জনের। আর ঠিক আছে 28 তারিখে কোনো প্রবলেম নেই, যদি হচ্ছে কোনো সময় হচ্ছে সিচুয়েশন ক্রিয়েট হয় ওরকমভাবে, আর 28 তারিখের আগে রেজাল্ট চলে আসবে আমার যতটা মন বলছে, ঠিক রেজাল্ট ওর আগে চলে আসবে, তো তারপরে দেখা যাবে কি হবে। রেজাল্ট যেদিন আসবে আমার যাওয়াকে আমি ক্যান্সেল করে দেবো, যদি 20 তারিখে রেজাল্ট চলে আসে 20 তারিখে আমি সব কিছুকে হচ্ছে ক্যান্সেল করে তোমাদের পিছনে হচ্ছে লেগে যাবো। এই যে এটাকে হচ্ছে আগের দিকে নিয়ে চলে আসবো, যাদের টিকিটের ম্যাটার আছে তারা ওই টাইমে আসতে পারে, বাট যাদের টিকিটের ম্যাটার নেই তারা হচ্ছে আগে আসতে পারে, এটাই। ওরকম দেখো, ওরকম সম্ভব নয়। কেন সম্ভব নয়, কেন কিনা একটা হোটেলকে, এই যে হোটেলটা বুক করছি না আমি, এই হোটেলটা অবভিয়াসলিভাবে একটা রেপুটেড রয়্যাল প্যালেস বলে আছে হোটেলটার নাম, ঠিক একটা ভালো হোটেল, ঠিক। আর ভালো হোটেলকে যখন আমি বুক করছি তখন এই হোটেলেরই কস্ট, এই হোটেলের কস্টিংই হচ্ছে শুধুমাত্র মানে ওই 5 দিনের হচ্ছে 1,10,000, আর এরা ওই টাইম থেকেই হচ্ছে দেবে, কারণ কিনা ওখানে কন্টিনিউ বুকিং হতে থাকে, আর ওই যে 28 তারিখের বুকিং আমাকে এখন থেকেই করতে হবে, নাহলে আমার কাছে সময় নেই আর ওর আগের স্লটগুলো সব বুক হয়ে আছে, তা আমি কি করবো ওই জায়গাতে। ঠিক আছে আমি চেষ্টা করবো ওই জায়গাতে, যদি কনস্টেবল পড়ে যায়, কনস্টেবল হচ্ছে পড়বে না, যদিও কনস্টেবল পড়ে যায় তো যাদের কনস্টেবল আছে তারা হচ্ছে পরের ব্যাচে আসবে, বা যদি 20 তারিখে রেজাল্ট চলে আসে তাহলে আমি ব্যাচকে আরও আগিয়ে দেবো, আগের ব্যাচে আসবে। 3টে ব্যাচ নর্মালিভাবে চলবে, 3টে ব্যাচ হচ্ছে কন্টিনিউসভাবে হচ্ছে রেজাল্টের পরে দেখবে ব্যাচে হচ্ছে জায়গা পাবে না, প্রথম কথা আমি এইটুখানি জানি, ও মারামারি হচ্ছে লেগে যাবে, এইটুখানি তো আমি ক্লিয়ার আছি এই জিনিসটা। আর রিভিউটা স্যার বলছি যে ইন্টারভিউতে মিনিমাম টু মিনিমাম কত মার্কস দেয় অ্যাটেন্ড করলে যেন ভালো, মানে ড্রেস আপ করে আমি গেলাম ওখানে কনফিডেন্টলি কথা বলতে। ড্রেস আপ করে হচ্ছে শুধুমাত্র গেলে কিছু কথা বললে না, না 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 কনফিডেন্টলি কথাবার্তা বললে আমি কোশ্চেনের অ্যান্সার ডাউনলোড করতে পারলাম না, মিনিমাম টু মিনিমাম ওটাই মিনিমাম নাম্বার গতবার ছিল, ওই যে 19-এর ব্যাচে দেখলাম কাউকে নাকি 1 দিয়েছে 1.5 দিয়েছে, তা আমি স্যারকে তাই জিজ্ঞেস করলাম দাদা যাদের যে কজন চাকরি পেয়েছে তাদের দেখো এখনো পর্যন্ত ওখানে আছে পিডিএফ গুলো, সেখানে দেখো 4.5 হলো লাস্ট, আর 14.5 হলো ম্যাক্সিমাম। ঠিক আছে তো ঘুমাও এখন। টার্গেটটা তো লো করছো কেন, তুমি যখন যাবে একটা প্রিপারেশন নিয়ে তুমি 4-5 কথা ভাবছো, তাহলে তোমার যাওয়ার কি মানে দাঁড়ায়? না না সেটা নয়, জিজ্ঞেস করো আমি ইউটিউবে দেখেছি স্যার বলছিলাম যে আপনি তো ওই বইয়ের সফট কপি হুম বইয়ের সফট কপিটা দেবেন না বলছেন, ঠিক আছে, কিন্তু মানে
কুণাল ঘোষ, দেখো এবার ইন্টারভিউ যদি আমি অ্যাপে নিই, মানে ইন দ্য সেন্স, আমি নিতে বলছি না, অ্যাপে স্যার নিতে বলছি না, কিন্তু যতদিন না আপনি অফলাইনে ক্লাসটা করাচ্ছেন ততদিন মাঝে মাঝে অ্যাপে কিছু কন্টেন্ট আপনি আপলোড করতে থাকেন, ঠিক আছে? আপনি যতটা পারেন চেষ্টা করছি আমি, চেষ্টা করছি ওই জিনিসটা। গুগল মিটে স্যার করুন না, এটাই আমার রিকোয়েস্ট। গুগল মিটে কোশ্চেন জিজ্ঞেস করা যেতে পারে, বাট অ্যাপে হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করা যায় না। অফলাইনে তো সব সবই পাস করতে পারেন, আপাতত আমরা তো কিছু করি, আপনি ছোটখাটো একটা ক্লাস দিন আমরা করি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিছু তো আমরা করি, কারণ হলো সবাই যে কোনো চ্যাপ্টারগুলো লাস্টের চ্যাপ্টারগুলো ঠিকঠাক হ্যাঁ, আর স্যার এরকম করে পুরোপুরি ইন্টারেক্ট করছে, সবাই ইয়ে করছে, ফালতু সহজেই টাইম নষ্ট হচ্ছে, সরকারটা মানে নোট ডাউনও করতে পারছে না কিছু, তো তখন স্যার অ্যাপেই করা সেটাই। করতে পারবো আমরা। ইউটিউব না দিয়ে এবার পরে দেখতে পারবো চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেক ইন্টারভিউ ক্লাসটাতে করা দিলে আমরা দিয়েছি তার মধ্যে। ঠিক আছে, ঠিক আছে, না বলছি ইন্টারভিউ তো শুধু ফিক্স হবে সেটা তো কোনো মানে নেই। বলো। পাস মার্কের টেস্ট করতে না বলতে হবে। ইন্টারভিউতে শুধুমাত্র ফিজিক্স ধরবে এটারই হচ্ছে মানে আছে, কেন কি না ওখানে কোশ্চেন লেখা আছে কি তোমার জব রিলেটেড যেই টেকনিক্যাল কোশ্চেন্সগুলো হয় সেই কোশ্চেনগুলো তোমাদেরকে জিজ্ঞেস করা হবে সাধারণ ভাষায়, লেখাই আছে ওখানে, দেখো টেকনিক্যাল নলেজ লেখা আছে, চেক করো একবার। হ্যাভ মিনিমাম টেকনিক্যাল নলেজ কমিউনিকেশন। একদম। তো টেনশন নেওয়ার দরকার নেই, ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড অবভিয়াসলিভাবে তোমাদের সাথে হচ্ছে দেখা হচ্ছে, অ্যান্ড কনফিডেন্ট তো নিশ্চিতভাবে বুস্ট আপ হবে, যে কোনো এক্সামসের জন্যে তোমরা ইন্টারভিউর জন্য একদম কোয়ালিফাইড হবে, ওয়েলভাবে হচ্ছে কোয়ালিফাইড হবে, এইটুখানি প্রতিশ্রুতি আমি দিতে পারি তোমাদেরকে। কেন কিনা আমি যেই রাস্তায় চলে এসেছি, আমি হচ্ছে গুরুদেবের কাছে হচ্ছে শিখে এসেছি। মেজর খালসি একাডেমি ইন্ডিয়ার টপ মোস্ট একাডেমির ভিতরে পড়ে, ঠিক ইন্টারভিউর দিক থেকে দেখতে গেলে। আর সেখানে হচ্ছে দিল্লিতে আছে এটা মেজর খালসি একাডেমি, যারা এনডিএ দেয় বা এসএসবি দেয় তারা এই জিনিসটা ভালোভাবে জানে। তো আমার যত জ্ঞান আছে, যতটা সামান্যই হোক না কেন, ওই সামান্যটুকু হচ্ছে নলেজ আমি তোমাদেরকে স্ব ইচ্ছায় হচ্ছে প্রোভাইড করে দেবো। ঠিক টেনশন একদমই হচ্ছে নেওয়ার দরকার নেই, আমি যতটা বেস্ট অফ বেস্ট জিনিস দিতে পারি তোমাদের কাছে ওই জিনিসটা পৌঁছাবে। আর আমি চেষ্টা করব কি প্রত্যেকটা স্টুডেন্ট যেন 14 বা 13 মার্কস হচ্ছে পায় আমাদের এখান থেকে। ক্লিয়ার? ইন্টারভিউটা করে মানে এএফএসসি ক্লিয়ার করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, এএফএসসি ক্লিয়ার করতে পারবো? একদমই নয়। জাস্ট ইন্টারভিউ হ্যাঁ, মানে ইন্টারভিউ যে হয় না করতে পারবে না, আমি তো বললাম তো এফএসবি ক্লিয়ার করতে পারবে না। দাদা কাজ করাবে এরকম গুগল মিটে? এটিসি আছে, এটিসি। আমি ওটাই তো বলছি, দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি চুপচাপ, দেখো এখানে দাঁড়িয়ে আছি চুপচাপ, দেখতে পাচ্ছ? দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। ওটাই ভালো হবে স্যার, গুগল মিটে হুম হুম, বলো। আপনার যা যেটা ইচ্ছা এটা তাহলে হবে একটু তোমাকে যে কোর্সটা বাই করেছি স্যার, যে ইন্টারভিউ অফলাইন হলে যে কোর্সটা বাই করেছি ওইখানে যে কন্টেন্ট সেকশনটা আছে ওখানে কিছু কিছু কন্টেন্ট দিতে থাকুন, আমরা একটু একটু করে কভার আপ করি। ঠিক আছে স্যার? এটাই ভালো হবে, এটাই ভালো হবে। একদম ঠিক আছে, টেনশন নাও না, সব কিছু হচ্ছে কন্টেন্ট আপলোড হতে থাকবে আস্তে আস্তে। এখন এসআইয়ের ব্যাচটা চলছে, এসআইয়ের ব্যাচটাকে আমি ঠিকঠাকভাবে হচ্ছে চালাতে থাকি, কেন কিনা ওখানেও হচ্ছে আমাদেরকে কন্টেন্ট আপলোড করতে হবে অ্যান্ড খাতাও চেক করতে হবে। একটুখানি জাস্ট দাঁড়িয়ে যাও, 2 দিন বা 5 দিন দাঁড়িয়ে যাও, 5 দিনের পরে হচ্ছে নর্মালিভাবে হচ্ছে সবার কাছে কন্টেন্টটা মানে কিছু কিছু কোশ্চেন, 4-5টা কোশ্চেন করে প্রত্যেকটা টপিক থেকে অ্যাজারশন অ্যান্ড রিজনস হিসাবে হচ্ছে কোশ্চেন তোমাদের কাছে পৌঁছে যাবে। অ্যান্ড এক্সাম ওয়ারিয়ার সবসময় হচ্ছে তোমাদের সাথে আছে, আমি তো আছি লাস্ট পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তোমরা ওই ইউনিফর্মটা হচ্ছে পড়ো ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে আছি। তোমরা থাকো কি না থাকো সেটা ফারাক পড়ে না, কেন কিনা তোমাদের ভিতরেই আমি জানি না কে আছে, তোমাদের ভিতরে স্বদেশ বলে একজন ব্যক্তি আছেন, আমি স্বদেশ ঠিক, বাট স্বদেশের মতন কাজ করেনি সে একটা গ্রুপ তৈরি করে আলাদাভাবে সেখানে হচ্ছে ক্যাচাল করতে হচ্ছে ব্যস্ত হয়ে আছে। বাঙালিদের এটা নিয়ম কি
খাবার খেয়ে সে একটাই কথা বলবে লাস্ট পর্যন্ত গিয়ে, যদি হচ্ছে নুনটা একটুখানি বেশি ভালো হতো, মানে নুনটা একটুখানি হতো তাহলে আরেকটুখানি মজা আসতো। ক্লিয়ার? একদিন স্যার শুনুন, একদিন ভোজ খেতে গেছি তো, ভোজ খেতে গিয়ে পাশে একটা ভদ্রলোক বসে, ঠিক আছে, প্রায় 500 পনির 500 পনির খেয়ে দিয়েছে স্যার, 500 পনির খাওয়ার পরে বলছে স্যার পনিরটা একটু ঝাল হয়েছে। এবার ক্লাস হবে কি এরকম? হবে হবে হবে, সব হবে। ঠিক আছে, সো টাটা বাই বাই, ঘুমিয়ে পড়ো। থ্যাংক ইউ সো মাচ, টু টেক কেয়ার অফ ইউর সেলফ, ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড জয় হিন্দ। হ্যাঁ, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, একদম।